ওকে, লাস্ট ডে হচ্ছে আমরা এই প্রজেক্টটা করছিলাম। আশা করি আপনাদের মনে আছে, এখানের মধ্যে বেসিক কিছু জাভাস্ক্রিপ্ট ছিল। আহ, এই যে প্রজেক্টটা আমরা ডম ম্যানিপুলেশন করছি, তারপর ওই যে সিলেকশনের জিনিসগুলো ভালোভাবে দেখছি, ইভেন্ট হ্যান্ডলিং, এসব কিছু কম্বাইন করে আমরা এই ছোটখাটো একটা প্রজেক্ট করছিলাম। আমরা এখানে যদি কোনো একটা ইনপুট দেই, ধরেন নিউ টু ডু, তারপর এখানে অ্যাড দেই, তাহলে এটা এখানে আমাদের লিস্টে আসে। হ্যাঁ, এটা আমরা করছিলাম। তো এখন এই টু ডু লিস্টের মধ্যে কোনোভাবে কোনো একটা পার্টিকুলার টু ডুকে ডিলিট করার মতো আমাদের অপশন নাই, আমরা ওটা করি নাই, তাই না? তারপর ধরেন কোনো একটা যে ডান কিনা, মানে কাজ শেষ হয়েছে কিনা, এটা করার মতো আমরা এখানে কিছু করি নাই, তাই তো? তো আমরা আজকে হচ্ছে ওই কাজগুলো করব, মানে কিভাবে আমরা এখান থেকে টু ডু লিস্টে কিছু একটা অ্যাড করার পরে ধরেন ওইটাকে আবার ডিলিট করতে পারি, সেটা দেখবো। তারপর হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের কোনোভাবে একটা ডুপ্লিকেট টু ডু চলে আসছে কিনা, যেমন ধরেন এখানে নিউ টু ডু 2 একটা আছে অলরেডি, আমি যদি অ্যাড দেই তাহলে নিউ টু ডু 2 আরেকটা চলে আসতেছে, এটা কোনোভাবে এড়ানো যায় কিনা। তারপর ধরেন এখান থেকে কোনো একটা টু ডু কে মার্ক করা যায় কিনা, যেটা শেষ হয়েছে অথবা শেষ হয়নি, এটা কিছু করা যায় কিনা, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো এগুলো করার আগে আমাদের কয়েকটা জিনিস আগে বুঝতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যারে। অ্যারে আপনারা অলরেডি বুঝেন, তাই না? তো আমরা আজকে কিছু অ্যারে মেথড দেখব। অ্যারে মেথডস, অ্যারে মেথডস কোনগুলো? অ্যারে মেথডস আমরা কিন্তু অলরেডি কয়েকটা দেখছি। আমরা যে অ্যারে মেথডস গুলো দেখছি ওগুলো হচ্ছে গিয়ে ধরেন পুশ, তারপর হচ্ছে আপনার পপ, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে আনশিফট। এবার প্রত্যেকটা অ্যারে মেথড ছিল। হ্যাঁ, অ্যারে মেথড গুলো বেসিক্যালি হচ্ছে যে এগুলো কিছু ফাংশন যেগুলো দিয়ে আমরা একটা অ্যারেতে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন পুশ দিয়ে আমরা কি করতাম, অ্যারেতে একটা নতুন এলিমেন্ট অ্যাড করতে পারতাম। পপ দিয়ে হচ্ছে আমরা নতুন এলিমেন্ট রিমুভ করে দিতে পারতাম। শিফট এবং আনশিফট দিয়ে আমরা সেম নতুন এলিমেন্ট অ্যাড এবং রিমুভ করতে পারতাম, বাট অ্যারের শুরু থেকে। হ্যাঁ, তো এগুলো আমরা করতে পারতাম। তো আজকে আমরা যে অ্যারে মেথডস গুলো দেখবো এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট হবে। আমরা আজকে দেখবো হচ্ছে ফর ইচ। হ্যাঁ, ফর ইচ এই অ্যারে মেথডটা দেখবো। তারপর আরেকটা অ্যারে মেথড, ম্যাপটা হয়তো আমরা দেখতে পারি, ম্যাপটা এখনো শিওর না। ফিল্টার দেখবো আমরা। হুম, তারপর আরো কিছু আছে, যেমন রিডিউস একটা আছে, তারপর হচ্ছে আপনার ম্যাপ ফিল্টার রিডিউস, আর কি কি আছে যেমন ধরেন সাম একটা আছে। হ্যাঁ, তো এগুলো আমরা হয়তো এগুলো দেখবো না আজকে। আমরা ট্রাই করবো হচ্ছে এখান থেকে ফর ইচ এবং ফিল্টার অ্যাটলিস্ট এই দুটো দেখার, কারণ আমাদের এই দুটো অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, স্পেশালি রিঅ্যাক্টে। ম্যাপটা রিঅ্যাক্টে অনেক বেশি কাজে লাগবে, বাট জাভাস্ক্রিপ্টের এখানে ম্যাপটা আমাদের জন্য অতটা ইউজফুল হবে না। বাট এই ম্যাপ এবং ফর ইচ অনেকটা সিমিলার। হ্যাঁ, তো আপনি যদি ফর ইচটা ভালো করে বুঝে নেন তাহলে ম্যাপটাও বুঝে যাবেন। আচ্ছা, তাহলে আগে আমরা দেখবো যে এই অ্যারে মেথডস গুলা, অ্যারে মেথডস গুলা বুঝে নেওয়ার পরে তখন কি আমরা হচ্ছে এখানে যাবো। ঠিক আছে? ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে অনলাইন জেএস ওয়ান টাইম, আমি একটা ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটটা আপনাদের প্রয়োজন হবে না, আমি বেসিক্যালি চাচ্ছি যে এই প্রজেক্টে আর কোনো কোড না করতে। হ্যাঁ, প্রজেক্টে যখন আমরা চেঞ্জ করবো তখন সরাসরি কোড করবো। এটা হচ্ছে আপনার একটা অনলাইন কম্পাইলার, মানে হচ্ছে এখানের মধ্যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট লিখে রান করেন আপনার পাশে আউটপুট চলে আসবে। হ্যাঁ, মানে আমরা যেন সরাসরি ইনপুট এবং আউটপুটটা দেখতে পারি, এই জন্য হচ্ছে এটা করা আর কি। ওকে, যেমন যদি এটা রান দেই, এই হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, এটা হচ্ছে আমার কনসোল লগ। হ্যালো ওয়ার্ল্ড করলে এখানে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। হ্যাঁ, এটা আপনাদের কনসার্ন না, এটা আমি আগে বলে রাখতেছি। ওকে, তাহলে আমরা কি দেখবো আগে? তো আমরা অ্যারে মেথডস দেখার আগে অ্যারেটা একটু আবার ঝালাই করে নিই। হ্যাঁ, অ্যারেটা কেমন? অ্যারে হচ্ছে আপনার এভাবে লেখা হয়, থার্ড ব্রেকেট অথবা স্কোয়ার ব্রেসেস যেটাই বলেন, এটার মধ্যে আমার অনেকগুলো এলিমেন্টস থাকবে, এলিমেন্টস গুলো কমা সেপারেটেড হবে। অর্থাৎ একটা এলিমেন্ট, তারপর কমা, আরেকটা এলিমেন্ট, কমা, আরেকটা এলিমেন্ট, এভাবে করে করে হবে। দেন আমি যদি এখানে 1, 2, 3, 4 লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যারে, যেটার মধ্যে 4টা এলিমেন্ট আছে। এলিমেন্ট গুলো হচ্ছে 1, 2, 3, 4, তাই তো? তারপর এদের আবার প্রত্যেকটার একটা একটা করে ইন্ডেক্স আছে। ইন্ডেক্স মানে জিনিসটা একটা সিরিয়াল নাম্বারের মতো, যেটা দিয়ে আমরা অ্যারের এলিমেন্ট গুলো অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এন্ড এদের ইন্ডেক্সটা স্টার্ট হয়েছে 0 থেকে। এই যে এক নাম্বারটা, এটার ইন্ডেক্স হচ্ছে 0, 2 এটার ইন্ডেক্স হচ্ছে 1, এভাবে করে 2, 3। ঠিক আছে? এখন এই অ্যারেটাকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে অ্যারেটাকে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। তাহলে আমি এটা এই পাশে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, দেন কনস্ট নিউ, আমি শর্ট আচ্ছা লিখে ফেলি, অ্যারে ইকুয়াল টু কি রে, ইকুয়াল টু এটা। হ্যাঁ, সো তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যারে ডিক্লারেশন। আচ্ছা, হইলো। এবার এটাকে আমি কনসোল লগ করে দেখি, কনসোল ডট লগ নিউ অ্যারে। তারপর আমি এখান থেকে রান করি, এই আমাদের 1, 2, 3, 4 আসতেছে।
তার মানে হচ্ছে আমাদের অ্যারেটা হয়েছে। হ্যাঁ, তো পুষ্পা এগুলো আসলে সবার মনে আছে। তো এখন আমরা আগে যেটা জানবো সেটা হচ্ছে ফর ইচ। ফর ইচ একটু সবাই ফোকাস করেন। এটার মানে শাব্দিক অর্থ কি বলেন তো একজন, মানে এটার এই শব্দটার মিনিং হতে পারে। এক্স্যাক্টলি, এটার কাজ হচ্ছে এটাই, প্রতিটার জন্য। তাহলে প্রতিটার জন্য বলতে কি, ধরেন আপনার কাছে একটা অ্যারে আছে। হ্যাঁ, আপনার কাছে একটা অ্যারে আছে, অ্যারেতে তো অনেকগুলো এলিমেন্ট থাকবে। এখন আপনি চাচ্ছেন যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে একটা কাজ করতে, বুঝতে পারছেন? মানে একটা অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে একটা কাজ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফর ইচ ব্যবহার করবেন, বুঝতে পারছেন? ফর ইচটা হচ্ছে একটা ফর লুপের মতো। ফর লুপ তো মনে আছে সবার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু আগে ফর লুপ দিয়ে একটা কাজ করি। ধরেন আমরা চাচ্ছি যেখানে 1 2 3 4 আছে না, আমি চাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কি হোক, লেটস সে যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমরা 10 গুণ করব। মানে 1 হলে এটা 10 হবে, 2 হলে এটা 20 হবে, 3 হলে 30 হবে, 4 হলে 40 হবে। আমরা এটা চাচ্ছি, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হয়েছে সবার? আমাদের কাছে এখানে একটা অ্যারে আছে, অ্যারে থেকে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাচ্ছি এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে 10 করে গুণ করতে। ওকে, তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে এটা একটা ওয়ে হচ্ছে যে আপনার ফর লুপ ব্যবহার করা। হ্যাঁ, কারণ ফর লুপ আমরা জানি, ফর লুপ দিয়ে আমরা একটা কাজকে বারবার ইয়া করতে পারি, কন্টিনিউ করতে পারি। তাহলে ফর লুপ লিখে ফেলি আমি একটা ফর, তারপর আমার এখানে প্যারেনথেসিস হবে, কার্লি ব্রেসেস হবে। ঠিক আছে, প্যারেনথেসিসের মধ্যে হচ্ছে আমার প্রথমে প্যারেনথেসিসের মধ্যে আমার প্রথমে হবে হচ্ছে আপনার ওই যে ইনক্রিমেন্ট যেটাকে আমরা করব, মানে যেটা দিয়ে আমরা ট্র্যাক রাখছি কয় ভ্যালু হচ্ছে ওটা। তাহলে আমি লেট i ইকুয়াল টু এটা দিলাম, মানে আমরা 1 থেকে স্টার্ট করব। তারপর হচ্ছে আমি এখানে দিলাম যে i is less than new array dot length। তারপর আমি এখানে দিলাম হচ্ছে i প্লাস প্লাস। ওকে, এই জিনিসটা একটু বুঝেন। এটা আসলে সবাই বুঝছেন, আমরা জাস্ট একটা i ভ্যারিয়েবল ডিফাইন করতেছি, ওটাতে 1 রাখতেছি মান হিসেবে। তারপর এটাও বুঝেন সবাই, i প্লাস প্লাস মানে আমরা প্রত্যেকটা লুপ পর i মানটা করে বাড়াবো। আমরা i is less than or equal to something দিতাম, তাই না? তাহলে এখন কি দিচ্ছি, আমরা দিচ্ছি i is less than আছে equal to less than or equal new array dot length দিচ্ছি। আচ্ছা, new array dot length এটাও কিন্তু আপনাদের করানো হয়েছে, এটার মিনিং কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, দৈর্ঘ্য কতটুকু না, কতটুকু বাড়বে না, কাইন্ড অফ ওইটাই, মানে হচ্ছে সহজ ভাষায় এখানে কয়টা এলিমেন্ট আছে, বুঝতে পারছেন? একটা অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে ওইটা হচ্ছে অ্যারের লেংথ। এই যে নিউ অ্যারে এটার লেংথ হচ্ছে 4 1 2 3 4, বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা কাজ করি আপনাদের দেখানোর জন্য, আমি এর আপাতত কমেন্ট করি, মানে আমাদের এই যে নিউ অ্যারে ডট লেংথ লিখতেছে এটার মিনিংটা কি দেখেন। আমি এটাকে রান করি, এই যে 4 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে কমা দিয়ে একটা 5 বসাই দেই, 5 আসতেছে, বুঝতে পারছেন? আবার ভাবেন না যে এখানে 5 আছে বলতে মানে 5 আসতেছে, ওইটার জন্য না, এটা এলিমেন্ট আছে 5টা, এই কারণে 5 আসতেছে, বুঝতে পারছেন? আমি যদি এখানে 5 না লিখে ধরেন সামথিং লিখি, এন্টার দেই, এই 5 আসতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এলিমেন্ট, এই কারণে। ওকে, তাহলে আমি সামথিংটা আপাতত বাদ দিয়ে দেই, তারপর এটাও হবে না। তো আমরা এটা কেন করলাম দেখেন। আচ্ছা, এটা 0 থেকে দিতে হবে, সরি আমার মিস্টেক হয়েছে, এটা 0 থেকে না দিলে কাজ করবে না। এটা আমরা কেন করছি দেখেন, আমি এখন কনসোল লগ করে এখানে কনসোল ডট লগ আই, মানে এখানে এটা তো লুপ হচ্ছে, লুপ হয়ে প্রত্যেকবার আই এর একটা নতুন ভ্যালু আসবে। তো আই এর ভ্যালুটা কতটুকু আসে সেটা আমি একটু করে দেখি। আমি রান করি, আই এর ভ্যালুটা 0 থেকে 3 পর্যন্ত আসতেছে, রাইট? আচ্ছা, তাহলে 0 থেকে 3 পর্যন্ত যদি আই এর ভ্যালু হয়, আমি এই আই এর ভ্যালুটাকে ব্যবহার করে নিউ অ্যারের ইনডেক্স হিসেবে ইউজ করতে পারি না এটাকে? একটু ভেবে দেখেন, আমাদের যে নিউ অ্যারে এটার ইনডেক্স গুলো কি কি, 0 1 2 3। এখন এখানে প্রত্যেকটার সাথে যদি আমাদের 10 গুণ করতে হয়, তাহলে আমাকে এখান থেকে একটা একটা করে এলিমেন্ট বের করতে হবে। অ্যারে থেকে এলিমেন্ট বের করার জন্য আমাদের ইনডেক্স লাগে। তো এখন আমরা তো এখানে আই এর মধ্যে ইনডেক্সের একটা নাম্বার পেয়ে যাচ্ছি, এটা বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে আমি এখানে কনসোল কি করব, এটা নিব, তারপর ওইখানে ইনডেক্স বসানোর জন্য আমরা যে থার্ড ব্র্যাকেট দিই সেটা দিব, তারপর ঠিক আছে? এবার তাহলে আমি রান করি, এই যে দেখেন আমার 1 2 3 4 আসতেছে, এটা কোথা থেকে আসতেছে? এই অ্যারে থেকে। আমি যদি এখানে 2 এর ভ্যালুটাকে চেঞ্জ করে সামথিং করে দেই,
তারপর রান করি, এই যে দেখেন 1 সামথিং 3 4, তার মানে হচ্ছে এই যে সেকেন্ড যেটা অর্থাৎ ইন্ডেক্সে যেটা 1 সেটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, তাহলে এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটার সাথে এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটর, যেটা স্টার, সেটার সাথে আমরা 10 গুণ করলাম। এবার আমি দিয়ে দেখি 10 20 30 40, এই দেখেন 1 ছিল, 1 এর জন্য 10, 2 এর জন্য 20, 3 এর জন্য 30, 4 এর জন্য 40। ঠিক আছে, আমি যদি এখানে নতুন একটা এলিমেন্ট লিখি 5 50 চলে আসছে। সামথিং দেখেন সামথিং ন্যান চলে আসছে। ন্যান মানে হচ্ছে, এটা আমি বুঝাতে চাই না, আচ্ছা বলে দিই, ন্যান মানে হচ্ছে নট এ নাম্বার। হ্যাঁ, আপনি যদি একটা স্ট্রিং বা একটা নাম্বারকে সরি নাম্বারের মধ্যে তো ক্যালকুলেশন হয়, বাট একটা নাম্বারের সাথে একটা স্ট্রিং অথবা একটা বুলিয়ানের ক্যালকুলেশন করতে চান, ওটা তো পসিবল না, তখন আপনাকে নেম দিয়ে, নেম মানে হচ্ছে নট নাম্বার। ওকে, এটা তাহলে সবাই একবার দেখেন, সবাই বুঝছেন কিনা বলেন। না, এটা ফর ইচ না, এটা হচ্ছে ফর লুপ দিয়ে করতেছি। এটা দেখালাম কারণ হচ্ছে আমরা এই সেম কাজটাকে এখন ফর ইচ দিয়ে করব। ফর ইচ দিয়ে করলে কাজটা আরো সিম্পল হয়ে যাবে। তো মানে কতটা সিম্পল হয়, ফর ইচটা কতটা ইম্পর্টেন্ট, ওটা বোঝানোর জন্য আমি আগে এটা দেখাইছি। এটা একটু কমপ্লিকেটেড না, এই কারণে। ওকে, আমি আরেকবার শর্ট করে এক্সপ্লেইন করে ফেলি। এটা হচ্ছে লাইন নাম্বার 2, এটা হচ্ছে একটা অ্যারে। আমরা এটা বুঝছি, অ্যারে মানে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট অথবা স্কয়ার ব্রেসেস থাকবে, তার ভেতরে এলিমেন্টস গুলো কমা সেপারেটেড থাকবে। এটাকে আমরা নিউ অ্যারে নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। হ্যাঁ, এটা ক্লিয়ার। এখন আমরা ফর লুপ নিচ্ছি। ফর লুপের মধ্যে আমরা লেট i ইকুয়ালস টু 0 ডিফাইন করতেছি, কারণ এই ভ্যালুটা দিয়ে আমরা ট্র্যাক রাখবো যে কয়বার লুপ হচ্ছে। তারপর আমরা i প্লাস প্লাস করতেছি, অর্থাৎ প্রত্যেকটা লুপ শেষে i এর মান এক করে বাড়বে। আচ্ছা, তো এখন আমরা চেক করতেছি যে i এর মানটা যতক্ষণ আমাদের যে নিউ এর এলিমেন্ট সংখ্যার সমান হচ্ছে, সরি এলিমেন্ট সংখ্যা থেকে কম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকবার এখানে যখন আইটা প্রিন্ট আউট হচ্ছে, মানে এই যে আপনার 0 থেকে এই যে এটা অ্যারের ইন্ডেক্স পর্যন্ত আসতেছে, হ্যাঁ, দেন আমরা হচ্ছে প্রত্যেকটা নিউ অ্যারেতে জাস্ট আই এর মানটা বসাই, মানগুলোকে অ্যাক্সেস করতেছে, ওগুলোর সাথে 10 গুণ করে দিচ্ছি। এতটুকুই। আচ্ছা, এবার তাহলে আমি এই যে এই জিনিসটা এটা কমেন্ট আউট করবো। হ্যাঁ, এটা কমেন্ট আউট করার পর আমি যেটা করবো, সেম কাজটা আমি ফর ইচ দিয়ে করবো। ফর ইচ দিয়ে কিভাবে করতে হবে দেখেন। ফর ইচ যেহেতু একটা অ্যারে মেথড, অলওয়েজ আপনাকে আগে অ্যারের নামটা লিখতে হবে, আপনার যে অ্যারে নেম সেটা ডট দিয়ে তারপর একটা অ্যারে মেথড লিখতে হবে। হ্যাঁ, অ্যারে মেথডের ক্ষেত্রে অলওয়েজ এভাবে কাজ করে, এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের যে অ্যারেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি ওটা হচ্ছে নিউ অ্যারে। তাহলে আমি নিউ অ্যারে নিলাম, ডট দিলাম, তারপর হচ্ছে ফর ইচ। ওকে, এটা হচ্ছে আপনাদের মানে ফর ইচ এর সিনট্যাক্স। এবার আসি যে ফর ইচ এর ব্র্যাকেটের মাঝখানে আপনি কি বসাবেন, মানে কি প্যারামিটার নিবে। ফর ইচ এর প্যারামিটার বা আর্গুমেন্ট হিসেবে হচ্ছে এখানে জাস্ট আপনি একটা ফাংশন দিবেন। কি বলতে বুঝে ট্রাই করেন, একটা ফাংশন দিবেন। হ্যাঁ, আচ্ছা, ফাংশনটা কিভাবে হতে পারে, ফাংশনটা যে কোনো রকমের হতে পারে। আপনি চাইলে এখানে একটা আলাদা ধরেন ফাংশন সাম এফএন, তারপর এইভাবে আমরা ফাংশন লিখতে পারি। এভাবে করে আপনি একটা ফাংশন তৈরি করে এটার মধ্যে ওই ফাংশনের নামটা দিয়ে দিতে পারেন, এইভাবে করা যায়। অথবা যেটা করতে পারেন, আপনারা ওই অ্যানোনিমাস ফাংশন দেখছি তো, এখানে আমরা চাইলে অ্যানোনিমাস ফাংশন বসাতে পারি। কিভাবে বসাতে হয়, ফাংশন থাকবে, কোনো নাম থাকবে না, এখানে প্যারেনথেসিস হবে, তারপর কার্লি ব্রেসেস হবে। ঠিক আছে, এবার আমরা কাজ করব, এখানে ফাংশনের মধ্যে প্যারামিটার আছে না, এটা হচ্ছে প্যারামিটার হিসেবে অটোমেটিক প্যারামিটার নিয়ে করব। অটোমেটিক প্যারামিটারটা কি হবে, অটোমেটিক প্যারামিটার গুলো হবে যে এটার ভ্যালু গুলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানে একটা নাম দিই, হ্যাঁ, তারপর আমি এখানে console.log item ক্যান করি। এবার আমি দেখি আমার আউটপুটে কেমন আসে। আমার কিন্তু সেম ওই যে ফর লুপে যে আউটপুটটা, ওই সেম আউটপুটটা আসতেছে 10 20 30 40 50। ঠিক আছে, এখন দেখেন এইটার থেকে এটা দেখতে অনেক সিম্পল না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার মানে বেনিফিটটা, আপনি একটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে কাজ করতে পারবেন। আপনাকে এখানে আই এর মান, তারপর নিউ অ্যারে ডট লেংথ, আই প্লাস প্লাস এত কিছু নিয়ে ভাবতে হবে না। এটাই হচ্ছে আমাদের ফর ইচ এর কাজ। ফর ইচ এর কাজ হচ্ছে একটা অ্যারের মানে বিভিন্ন এলিমেন্ট গুলোকে একটা একটা করে নিয়ে একটা একটা অপারেশন করে, এতটুকুই। আচ্ছা, তাহলে আমি আরেকবার রিপিট করি। আমরা নিউ অ্যারেটা নিচ্ছি,
এটাতে ফর ইচটা ইয়া করতেছি, মানে মেথডটা অ্যাপ্লাই করতেছি। এর মধ্যে এটা ভেতরে একটা ফাংশন নিবে, আমরা ফাংশন হিসেবে একটা অ্যানোনিমাস ফাংশন বসাইছি। হ্যাঁ, অ্যানোনিমাস ফাংশনের যে প্যারামিটার, এখানে আমরা আগে কি করতাম, আমরা এখানে একটা নিজেদের নাম বসাইতাম, কাস্টম নাম বসাইতাম, তাই না? এখানে সেম আপনি একটা কাস্টম নাম বসাবেন, কিন্তু কাস্টম নামটা আপনি যদি ধরেন এখানে লিখেন ধরেন সামথিং, হ্যাঁ, এই সামথিং এর ভ্যালু হবে হচ্ছে এখানকার এলিমেন্টের এলিমেন্টগুলো, হ্যাঁ, মানে ফার্স্ট টাইম যখন এটা রান হবে তখন এই সামথিং এর ভ্যালু হবে হচ্ছে 1, ওটার ধরেন কাজ শেষ। সেকেন্ড টাইম যখন রান হবে তখন সামথিং এর ভ্যালু হবে হচ্ছে 2, থার্ড টাইম যখন রান হবে তখন সামথিং এর ভ্যালু হবে হচ্ছে 3। এভাবে করে করে সে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য জন্য এই কাজগুলো করবে। সবাই কি বুঝতে পারছেন? কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। নাই? আচ্ছা, আমরা চাইলে কিন্তু এখানে এটাকে অ্যারে ফাংশন হিসেবে, সরি, অ্যারো ফাংশন হিসেবে লিখতে পারি। অ্যারো ফাংশন কিভাবে লেখে? এই যে ফাংশন, এই ওয়ার্ডটাও হবে না, তারপর প্যারেনথেসিস এবং কার্লি ব্রেসেসের মাঝখানে অ্যারে সিম্বল হবে, ঠিক আছে, সমান চিহ্ন এবং গ্রেটার দেন সাইন। এবার আমি যদি রান করি, এই সেম রান হচ্ছে, বুঝতে পারছেন? এখানের মধ্যে এবার আপনি যা অপারেশন দিবেন তা অপারেশনই হবে। ধরেন আমি 10 এর সাথে গুণ করতেছি, এটা হচ্ছে, আমি যদি 10 গুণ না করে 10 যোগ করতাম, 11 12 13 14 15, তারপর আমি যদি আচ্ছা ভাগ না করি, উইয়ার্ড ভ্যালু চলে আসবে, ইনটুই থাক। এটা হচ্ছে তাহলে ফর ইচ। তাহলে এখন সবাই যেটা করবেন, ফর ইচটাকে একটু রান করে দেখেন, দেন হচ্ছে আমরা ফিল্টারটা দেখবো, তারপর আমরা প্রজেক্টে কাজ শুরু করে দিব। ফর ইচটা একটু সবাই দেখে নেন। কেউ যদি কোনো পার্ট না বুঝে থাকেন তাহলে কোয়েশ্চেন করেন। হ্যাঁ, পাসওয়ার্ড 1 2 3 দিয়ে দেখেন, 1 2 3 তারও বেলা।
আহ, আচ্ছা একটু দেখেন তাহলে, আশা করি সবাই ফর ইচটা বুঝছেন। তাহলে এখন আমরা এটা বাদ দিই, আমরা আরেকটা ছোটখাটো জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে ঠিক আছে। অ্যারেজ এখন আসলে মোটামুটি বুঝতেছেন। অবজেক্টস, অবজেক্টস তো বুঝেন নাকি, সবাই বুঝেন? অবজেক্টস এর ক্ষেত্রে আমি আরেকবার আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি, ব্যাক আনি, অ্যারেটা নিয়ে একটু কাজ আছে। এই যে দেখেন আমাদের অ্যারেটা একটু করে দেখেন, এটার মধ্যে হচ্ছে আমাদের এলিমেন্ট আছে পাঁচটা, পাঁচটা না, হ্যাঁ পাঁচটা, পাঁচটাই নাম্বার। হ্যাঁ, আমি প্রথম দিন যখন আপনাদেরকে অ্যারে বুঝাচ্ছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলা, অ্যারে মানে এট দ্য টাইম মাল্টিপল ডাটা টাইপস হ্যান্ডেল করতে পারে। মানে আপনি এখানে একটা নাম্বার দিচ্ছেন, সেকেন্ডটা নাম্বার নাও হতে পারে, এটা ধরেন স্ট্রিং হতে পারে সামথিং, এটা একটা স্ট্রিং, হ্যাঁ। তারপরটা আবার নাম্বার হতে পারে, তারপরটা আচ্ছা তারপরটা ধরেন ডেসিমাল নাম্বার 3.5, হ্যাঁ এটাও হতে পারে। তারপরটা ধরেন আবার হচ্ছে স্ট্রিং সামথিং ধরেন এলস, হ্যাঁ। তারপর লাস্টে 5, এটা এটা হচ্ছে ধরেন আবার ট্রু ভ্যালু, হ্যাঁ। তাহলে দেখেন আমার এখানে নাম্বার আছে দুইটা, তারপর দুইটার মধ্যে আবার একটা ডেসিমাল নাম্বার, দুইটা স্ট্রিং আছে, আবার ট্রু আছে একটা যেটা বুলিয়ান ভ্যালু। তার মানে কি অ্যারে মাল্টিপল ডাটা টাইপস হ্যান্ডেল করতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা তাহলে কি আমরা একটা অ্যারের মধ্যে একটা অবজেক্ট রাখতে পারবো? ডেফিনেটলি পারবো। আমরা চাইলে অ্যারের মধ্যে একটা অবজেক্টও রাখতে পারি, হ্যাঁ। একটা না, আমরা মাল্টিপল অবজেক্ট রাখতে পারি। আচ্ছা তো আমরা এটা একটু কমেন্ট করে দেই এখন। এটা কমেন্ট করার পরে আমরা একটু একটা অবজেক্ট লিখি। ধরেন আমাদের অবজেক্ট কিভাবে লিখতে হয়, কার্লি বেসিস দিয়ে, তাই তো? কার্লি বেসিস আর সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলেন, কার্লি বেসিস অবজেক্ট লিখতে হয়। অবজেক্টের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টে একটা কি থাকে, ওই কি এর একটা ভ্যালু থাকে, হ্যাঁ। সহজ ভাষায় একটা নাম থাকে, ওই নামের জন্য একটা ওটার মানে মান থাকে আর কি। তাহলে ধরেন আমি দিলাম, ধরেন এটা আমরা একটা স্টুডেন্টের ইনফরমেশন নিচ্ছি, ধরেন স্টুডেন্ট নেম, স্টুডেন্টের নেম হচ্ছে ধরেন সামওয়ান, সামওয়ান, ঠিক আছে। এরপর মাল্টিপল ভ্যালুস রাখার জন্য কমা দিয়ে দিয়ে লিখতে হবে, ক্যারির মতো, হ্যাঁ। তারপর ধরেন স্টুডেন্ট আইডি, ধরেন স্টুডেন্ট আইডি হচ্ছে 24200 এই সামথিং একটা, হ্যাঁ এটা হচ্ছে স্টুডেন্ট আইডি। তারপর ধরেন এরপর আমরা দিতে পারি কি কি দেওয়া যায়, স্টুডেন্ট, হ্যাঁ ধরেন স্টুডেন্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ এখন সে হচ্ছে ধরেন সিএমটি তে, ওকে। এটা গেল, এটা হচ্ছে আমরা একটা অবজেক্ট। এখন এই অবজেক্টটাকে ধরেন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, ধরেন কনস্ট আমাদের হচ্ছে ইউজার ইনফরমেশন ইকুয়ালস টু এটা। তাহলে আমি একটু কনসোল লিখি, কনসোল ডট লগ ইউজার ইনফরমেশন, হ্যাঁ ওকে। এবার রান করি, এই স্টুডেন্ট ইনফরমেশন আসতেছে, অবজেক্ট আসতেছে, তাই তো? আচ্ছা এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যারে আছে না, অ্যারেটার ভিতরে ধরেন এই যে ওয়ানটাকে আমরা কেটে দিই। আমরা চাইলে এইভাবে একটা পুরো অবজেক্ট নিয়ে অবজেক্টটাকে এখানের মধ্যে রেখে দিতে পারি। এটা স্ট্রাকচারটা দেখতে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে জানি, বাট একটু ভালো করে দেখেন আপনার কাছে কিন্তু এটা মানে অতটা কমপ্লিকেটেড লাগার কথা না। অ্যারে কিন্তু ঠিক আছে, এইখানে অ্যারে শুরু হয়েছে, এখানে অ্যারে শেষ হয়েছে, বাট অ্যারের প্রথমে একটা অবজেক্ট আছে অ্যারের ভিতরে, হুম। তারপর হচ্ছে আবার সামথিং, তারপর 3.5 করে আগের মতো সবকিছু। আমি এবার এই যে নিউ অ্যারে করি, কনসোল এই যে দেখেন আপনার এই যে অ্যারে ওপেন হইছে, নিচে অ্যারে ক্লোজটা এইখানে হইছে, তারপর অ্যারের বাকি ভ্যালুস গুলা, রেগুলার ভ্যালুস গুলো আছে, উপরে প্রথম একটা অবজেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যদি এগুলো একদম বাদ দিয়ে দেই, বাদ দিয়ে এই যে মাল্টিপল অ্যারেস রাখলাম, না সরি মাল্টিপল অবজেক্টস রাখলাম, এবার এটাকে কনসোল লগ করি তো, হুম। জিনিসটাই বুঝতেছেন, এটা কিন্তু মানে দেখতে কমপ্লিকেটেড বাট জিনিস সিম্পল। আমরা অ্যারেতে যেরকম অনেক ভ্যালু রাখতে পারি, সেম এখন আমরা অ্যারেতে অনেকগুলো ভ্যালু রাখতেছি, বাট ভ্যালু গুলো হচ্ছে এক একটা অবজেক্ট, হ্যাঁ। এই এটা প্রথম অবজেক্ট, এটা সেকেন্ড অবজেক্ট, এটা থার্ড অবজেক্ট। ইভেন আমরা চাইলে অ্যাক্সেসও করতে পারি, আমরা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতাম না, ধরেন আমরা যাচ্ছি এই যে সেকেন্ড অবজেক্টটা অ্যাক্সেস করতে, তাহলে সেকেন্ড অবজেক্টটা অ্যাক্সেস করার জন্য ওয়ান দিলাম, এখানে রান করলাম, এই যে প্রথমটা আসছে, হ্যাঁ। আচ্ছা আমরা দেখি, আমাকে বলুন তো, আমরা অবজেক্টের এই যে স্টুডেন্ট আইডিটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এটা কিভাবে অ্যাক্সেস করতে পারি? স্টুডেন্ট আইডি কিভাবে, এখানে ওটা কিভাবে হবে? ওটা তো হবে না,
আচ্ছা এটা তাহলে আপাতত বাদ দেন, এটা আপনারা খেয়ে বলছেন আর কি, দাঁড়ান আপাতত বাদ দেন, আমি আপনাদেরকে বলি। হ্যাঁ মেবি ধরেন কনস্ট নিউ, ধরুন নিউ কেন আসতে, সরি নিউ অবজেক্ট, ধরেন এটা হচ্ছে আমাদের, এগুলো ভুলে যান, এগুলো আপাতত ভুলে যান। মনে করেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তো এখন আমরা চাচ্ছি অবজেক্টের স্টুডেন্ট আইডিকে কনসোল লগ করতে, তাহলে আমি ধরেন কনসোল লগ লিখলাম। এবার এখানে মাঝখানে কি লিখতে হবে আমাকে, নিউ অবজেক্ট লিখলাম, তারপর ডট স্টুডেন্ট আইডি। সবাই এগ্রি করতেছেন এটাই নাকি? আচ্ছা দেখি কি রে, কোথাও একটা মিস্টেক হয়েছে, নিউ অবজেক্ট স্টুডেন্ট আইডি স্টুডেন্ট, না আমি এটা, না না এটাই, ইয়া ঠিক আছে, আনসার ঠিক আছে। কনসোল স্পেলিং মিস্টেক হয়েছে নাকি, কনসোল লগ, ঠিক আছে ঠিক আছে না, কনসোল ডট লগ ইন্ডেক্স স্টুডেন্ট, না আচ্ছা দেখি আমি, নাকি এটাতে সমস্যা, একটু দাঁড়ান, না এটা আনসার ঠিক আছে, বাট কোনো একটা কারণে এটা ইরর করতেছে। কমার জন্য তো হওয়ার কথা না। ও আচ্ছা কমার জন্য, উইয়ার্ড। আচ্ছা যাই হোক, হ্যাঁ কিরে রাইট, হ্যাঁ স্টুডেন্ট আইডি আসতেছে তাহলে ওইভাবে। আচ্ছা ঠিক আছে, এটা আনসার ঠিক আছে। তাহলে আপু আপনি আবার বলুন তো, এখানের মধ্যে এটা যদি আমি কনসোল লগ করি, আমার কাছে মানে নিউ এর মধ্যে যে সেকেন্ডের ইয়াটা অবজেক্টটা এটা আসতেছে, এখন এটা স্টুডেন্ট আইডি কিভাবে অ্যাক্সেস করতে পারি? স্টুডেন্ট আইডি লিখছি, আর কিছু? হ্যাঁ ডট দিয়ে হবে, রাইট। হ্যাঁ চলে আসছে, এটা একটু বুঝেন, এটা এই কনসেপ্টটা আপনাদের রিয়্যাক্ট পর্যন্ত কাজে লাগবে। হ্যাঁ রিয়্যাক্টে এটা একটা মেজর পার্ট, মানে আপনার কিভাবে একটা অ্যারের ভেতরে থাকে একটা অবজেক্টকে, আবার এটা উল্টোটা হতে পারে, অবজেক্টের ভেতরে থাকে অ্যারেকে অ্যাক্সেস করা লাগতে পারে। হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন। এখানে এটা আসলে কমপ্লিকেটেড মনে হলেও রুলস সিম্পল, রুলস জাস্ট দুইটা কিন্তু। আর রুলস গুলো কি কি? আপনার ফার্স্ট রুল হচ্ছে অ্যারে অ্যাক্সেস করার জন্য হচ্ছে আপনার অলওয়েজ আপনার ইন্ডেক্স লাগবে এরকম, ঠিক আছে? তারপর হচ্ছে অবজেক্ট অ্যাক্সেস করার জন্য আপনাকে অলওয়েজ ডট নোটেশন অথবা এই যে ব্র্যাকেট নোটেশন, এই দুটো জিনিস লাগবে। হ্যাঁ তাহলে দেখেন আমাদের এটা প্রথমে হচ্ছে একটা অ্যারে, আমরা অ্যারে থেকে এটা অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে যেহেতু অ্যারের ভ্যালু অ্যাক্সেস করতে যাচ্ছি আমার কি লাগবে, ইনডেক্স। তাহলে আমি ইনডেক্স দিয়ে অ্যাক্সেস করলাম, এবার এটাতে আমার অ্যারের ওইটা মানে অবজেক্টটা চলে আসছে। এবার সেকেন্ডে হচ্ছে একটা অবজেক্টের ভিতরে ভ্যালু, তাহলে অবজেক্টের ভিতরে ভ্যালু অ্যাক্সেস করার জন্য আমাদের ডট লাগবে, হয় ডট দিয়ে লিখতে হবে, অথবা আমরা চাইলে এইভাবে করে স্ট্রিং আকারে ওই যে আরেকটা মেথড যেটা দেখেছি ওটাও করতে পারতাম। হ্যাঁ এই জিনিসটাই ওকে। তাহলে এটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার ধরেন আমি চাচ্ছি কি, একটু ঠিক করি, একটু এলোমেলো হয়ে আছে এগুলা, আচ্ছা থাকুক সমস্যা নেই। আমরা চাচ্ছি যে এদের প্রত্যেকের এদের কি করা যায়, আচ্ছা ধরেন স্টুডেন্ট আইডি, তো আমরা চাচ্ছি যে স্টুডেন্ট আইডির পরে 2 ডিজিট করে যোগ হোক। আমরা ধরেন স্টুডেন্ট আইডির পরে ধরেন 22 অ্যাড করব, মনে করেন সবাই স্টুডেন্ট আইডির শেষে গিয়ে 22 অ্যাড করে দিব, এটা যাচ্ছে ঠিক আছে না? 22 অ্যাড করে দিলে এটা কেমন উইয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা একটা কাজ করি, আমি এখানে নেই হচ্ছে ধরেন ফিস মনে করেন, হ্যাঁ ফিস হচ্ছে 0, মানে সবাই বিনামূল্যে পড়বে আর কি বেসিক্যালি। আচ্ছা না ফিস 10 20 30। আচ্ছা ধরেন আমাদের এখানে ফিস নামে একটা প্রপার্টি আছে, ওইটার ভ্যালু হচ্ছে 10 20 30। এখন আমি চাচ্ছি যে এই যে নিউ এরে এটার ভেতর থেকে জাস্ট ফিসটাকে নিতে, ঠিক আছে? ধরেন আমরা স্টুডেন্টকে বলতে চাচ্ছি যে ইওর ফিস ইজ এত, এভাবে করে আমরা জাস্ট ফিসটা দেখাতে যাচ্ছি, বাকি সবকিছু বাদ, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা ফার্স্ট অফ অল আমরা ফর ইচ দিয়ে করতে পারি। কেন? কারণ এখানে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, আমাদের প্রত্যেকটা অবজেক্ট নিয়ে একটা একটা করে কাজ করতে হবে, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করবো একটু করে দেখেন, সবাই একটু মনোযোগ দেন। আমরা নিউ অ্যারে নিচ্ছি, ঠিক আছে? নিউ অ্যারেতে আমরা ফর ইচ করতে যাচ্ছি, তাহলে ডট ফর ইচ
হয়ে গেল। তারপরে ভেতরে কি হবে, একটা অ্যানোনিমাস ফাংশন। তাহলে আমি আপাতত অ্যারো ফাংশন না লিখি, আমি তাহলে নরমাল একটা ফাংশন লিখি। এই যে একটা অ্যানোনিমাস ফাংশন লিখলাম। অ্যানোনিমাস ফাংশনের মধ্যে এখানে প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে আমাদের এখানকার ভ্যালুস গুলো ইয়া হবে, মানে এই ভ্যালুস গুলো আমি যে নামটা দিতে যাচ্ছি ওর একটা নাম হবে। তাহলে ধর আমি দিতে যাচ্ছি যে স্টুডেন্ট ইনফো, মনে করি এটা দিলাম। হ্যাঁ, এটার একটু পারপাসটা বুঝেন। আপনার যে ফাংশন আছে না, এই যে এখানে আসলে অ্যাকচুয়ালি কি হবে, প্রত্যেকবার যখন একবার করে লুপ হবে সে কি করবে, প্রথমে এইটাকে নিবে, এটাকে নিয়ে এই স্টুডেন্ট ইনফোতে অ্যাসাইন করবে। তারপর এটা কাজ শেষ হয়ে গেলে সে আবার এটাকে নিয়ে স্টুডেন্ট ইনফোতে অ্যাসাইন করবে। তারপর আবার এটাকে নিয়ে স্টুডেন্ট ইনফোতে অ্যাসাইন করবে। এভাবে করে মানে প্রত্যেকটা একটা একটা করে এটাতে অ্যাসাইন করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কনসোল লক করে দেই স্টুডেন্ট ইনফোটাকে, মানে দেখি যে আমাদের কিছু আসতেছে কিনা। এই যে দেখেন আপনার একটা, দুইটা, তিনটা এভাবে আচ্ছা, আমি যদি ধর আমি তার সাথে একটা স্ট্রিং দিয়ে দিই, ধরেন স্টুডেন্ট ইনফো, এভাবে করে একটা স্ট্রিং দিয়ে দিলাম। তারপর এটাতে আমি আবার রান করলাম। কিরে, আচ্ছা কমা দেই নেই। এই যে দেখেন স্টুডেন্ট ইনফো, তারপর এই প্রথম অবজেক্টটা, তারপর স্টুডেন্ট ইনফো, তারপর সেকেন্ড অবজেক্টটা, তারপর স্টুডেন্ট ইনফো, তারপর থার্ড অবজেক্টটা। তাহলে আমরা এখানে এই ফর ইচটার মাধ্যমে প্রত্যেকটা অবজেক্টকে একটা একটা করে অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমরা প্রিন্ট আউট করতে যাচ্ছি জাস্ট এই যে স্টুডেন্ট ইনফোর ভেতরে থাকা আপনার স্টুডেন্ট ফিজটা, তাই তো? তাহলে আমি জাস্ট এখানে ডট ফিজ দিয়ে দিব। এবার তাহলে আমি আবার রান করি। আচ্ছা, এটা লেখাটা চেঞ্জ করে দিই। তাহলে ধরেন স্টুডেন্ট ফিস ইজ, এই যে দেখেন স্টুডেন্ট ফিস ইজ 10, 20, 30। তাহলে প্রত্যেকটা আমরা প্রত্যেকটা থেকে জাস্ট ফিসটা নিয়ে ওটাকে আমি কনসোল লক করছি। ঠিক আছে, আমি যদি একটা ফিস চেঞ্জ করে দিই, ধরেন এটা 10 থেকে আমি 15 করে দেই, রান করি, এই যে প্রথমটা 15, 20, 30। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা একটা অ্যারে অফ অবজেক্টস কে, এই যে স্ট্রাকচারটা, এটাকে অ্যারে অফ অবজেক্টস বলা হয়। হ্যাঁ, এটা অনেক কমন একটা প্যাটার্ন, এটা আপনারা অনেক দেখবেন। এভাবে করে আমরা একটা অ্যারে অফ অবজেক্টস কে নিয়ে কাজ করতে পারি। বুঝতে পারছেন? সবাই এটা একটু দেখে নেন, এখন আমরা প্রজেক্টে কাজ করব। এটা একটু দেখে নেন, কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলেন, তারপর আমরা প্রজেক্টটা স্টার্ট করি। হ্যাঁ বলেন। এটা আরেকবার রিপিট করেন প্লিজ, বুঝিনি কথা। না, এটা আউটপুট রান হবে না, কারণ এটা বেসিক্যালি আমরা বলতেছি, মানে বলতেছি কি, নিউ অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে এই ফাংশনটা রান করতে। বুঝতে পারছেন? মানে মেইন কাজটা কিন্তু ফাংশনটা করতেছে। ফর ইচ এর কাজ হচ্ছে জাস্ট এখান থেকে একটা একটা করে নিয়ে ফাংশনকে পাস করা। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সো ফাংশন ছাড়া এটা কাজ করবে না।
আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স আছে? নাই? ওকে, গ্রেট। যদি না থাকে তাহলে আমরা এখন আমাদের কোডে আসি। কোডে এসে এটাতে সরাসরি কাজ শুরু করার আগে আমরা দেখি যে ফর ইচ, এটা আমরা এখানে ইউজ করতেছি কোডের মধ্যে, হ্যাঁ। বাট এখানে ডম এর তো কোনো কাজ করি না এখনো, মানে এইচটিএমএল সিএসএস এর কোনো কাজ করি না এটার ভেতরে, তাই না? তো আমরা এখানে প্রজেক্টে যখন করব তখন হচ্ছে আমরা ফর ইচটা এইচটিএমএল সিএসএস দিয়ে কিভাবে আমরা আউটপুটটা শো করতে পারি ওইটার সাথে মানে কাজ করবো আর কি, ইমপ্লিমেন্ট করব। তো সেজন্য আমরা আগে প্রজেক্টটা বাদ দিয়ে মানে আগে নিজেদের একটা ইমপ্লিমেন্টেশন দেখে নিই, হ্যাঁ। তাহলে প্রজেক্টটা, আচ্ছা প্রজেক্টটা থাকুক, আমি ধরেন একটা টেম্পোরারি ফোল্ডার তৈরি করি। ধরেন কোথায় তৈরি করা যায়? আপনার তো 5 রাইট? ডি 5, আরে কি রে, ধরেন টেম্প প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি প্রজেক্ট। কি অলরেডি আছে টেম্পোরারি প্রজেক্ট কই আছে? টেম্প এটা কি করছিলাম? আচ্ছা এটা দেখি তো, এটা ওপেন করে কি এটা অন করছিলাম। আচ্ছা যাক, ভালো হয়েছে, আমাদের সবকিছু সেট আপ করা আছে। আমরা এটাতে একটু করে কাজ করি, হ্যাঁ। এটা কাজ করে আমরা তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে একদম ধরেন সবকিছু রিমুভ করে দেই, জাস্ট একটা h1 হ্যালো রাখি, ইভেন বডির যে ক্লাসগুলো এগুলো রিমুভ করে দেই। ওকে, আমরা একটা কাজ করি, আমরা কিছু ডাটা নিয়ে নিই আগে, হ্যাঁ, ফিক ডাটা। জেসন প্লেস হোল্ডার, এটা আপনাদের না বুঝলেও চলবে আপাতত। এটা হচ্ছে আমরা এপিআই নামে কিছু জিনিস নিয়ে কাজ করব কিছুদিন পর। এপিআই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আপনি কিভাবে একটা সার্ভার থেকে ডাটা নিয়ে আসবেন, হ্যাঁ। সার্ভার থেকে ডাটা নিয়ে এসে আপনার ওয়েবসাইটে কিভাবে দেখাবেন ওই জিনিসটা, ওটা আমরা কিছুদিন পর করব। আপাতত অতটা বুঝতে হবে না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু ডাটা নিয়ে নিব, ফেক ডাটা। ধরেন অ্যালবামস, ফটোস, টুডুস, ইউজার্স নিব, আমি ফটোস নিব, হ্যাঁ। এখানে দেখেন এটা হচ্ছে একটা এপিআই এর আউটপুট, হ্যাঁ। আউটপুট না, রেসপন্স বলা যায়। একটা এপিআই আপনাকে এই টাইপের রেসপন্স দিবে। তো এই রেসপন্সটা আপনাদের রাইট নাও না বুঝলেও চলবে, এটা আমরা আবার বুঝবো। বাট একটু করে দেখেন, এটা স্ট্রাকচারটা একটু করে দেখেন। ওরে এত বড় হয়ে যাচ্ছে কেন? এটা দেখেন, এটা কি? এটা হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্টস। আমরা এই মাত্র যেটা দেখলাম হয়তো ওটার মতোই। আপনি একটা অ্যারে, এটা মেইনলি মানে একদম বাইরে যেটা সেটা হচ্ছে একটা অ্যারে, হ্যাঁ। এই দেখেন অ্যারে উপরে ওপেন হইছে, তারপর এখানে অনেক ডাটা না চলে। ওরে বাপরে, কি এখানে কয়শো ডাটা? এটা অনেক, এত বেশি ডাটা তো ছিল না। আচ্ছা যাই হোক, বাদ দেন, চলে আসছি, এই যে ক্লোজ হয়েছে, হ্যাঁ। এটা বিশাল অনেক ডাটা এখানে। আচ্ছা আমরা এতগুলো নিব না, আমরা কি করবো 5-6টার মতো নিব। দেখেন অ্যারেগুলোর ভিতরে কি আছে? অবজেক্ট আছে। এই যে একটা অবজেক্ট কমা দিয়ে সেপারেট করা, আরো একটা অবজেক্ট, আরো একটা অবজেক্ট, আরো একটা অবজেক্ট, আরো একটা অবজেক্ট, এভাবে করে অনেকগুলো অবজেক্ট, হ্যাঁ। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখান থেকে শুরু করে কতটুকু নেওয়া যায়? 5টা নিব, 5টা না আমরা 10টার মতো নিই। এই নয়, এই যে এখানে একটা আইডি দেওয়া আছে, এতটুকু পর্যন্ত নিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট যেখানে আছে, জাভাস্ক্রিপ্ট আছে আমাদের এখানে, এটা আমাদের জাভাস্ক্রিপ্ট নেই। তাহলে আমরা এখানে একটা নিউ ফাইল নিয়ে ধরেন app.js নিয়ে নিই, তারপর ইন্ডেক্সের সাথে কানেক্ট করে দিই। হেডের মধ্যে গিয়ে আমরা স্ক্রিপ্ট ট্যাগ ওপেন ক্লোজ, এখানে src এর মধ্যে src/app কিরে, আচ্ছা সরি src যেহেতু আছে app.js, তারপর এটা ডেফার লিখতে হবে যেহেতু আমরা হেডের মধ্যে কানেক্ট করতেছি। ডেফার সেভ app.js এ আসলাম। এবার আমরা যে কপি করছি এটাকে এখানে পেস্ট করে দিই। এটা একটা এরর দেখাবে, কারণ হচ্ছে এটা আমরা ক্লোজ করিনি, এটা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা ভ্যারিয়েবল মধ্যে রেখে করব, নাহলে এটাকে আমরা ইউজ করতে পারবো না। ধরেন কনস্ট, এখানে আমরা অনেকগুলো ফটোস আছে তো, তাহলে আমরা লিখলাম যে ফটোস ইকুয়াল টু এটা, সেভ। এবার আমি ফটোসটাকে কনসোল লক করি, কনসোল লক ফটোস। এই জিনিসটা আপনাদের অত বেশি না বুঝলো, মানে অ্যারে স্ট্রাকচারটা এত আর্লি। আচ্ছা আপনি বসে পড়েন,
আচ্ছা ঠিক আছে। এটা কি লক বই? ওকে দেখেন তাহলে আচ্ছা আপনারা দিলে হলে একটু কুইকলি দিয়ে নেন। হ্যাঁ ডান। ওকে এগুলো একটু রাখেন এখন। আমরা এটাতে দেখছি একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে অবজেক্টস আছে। আমরা অবজেক্টের স্ট্রাকচার গুলো একটু করে দেখি। অবজেক্টের স্ট্রাকচারের মধ্যে অ্যালবাম আইডি আছে আমাদের একটা, হ্যাঁ একটা আইডি আছে। এই যে আইডি জিনিসটা এটা আসলে লাগে আমাদের, বাট এগুলো কিন্তু নর্মালি মানে স্পেশাল কিছু না, জাস্ট এটা একটা কি আছে, কি এর জন্য একটা ভ্যালু আছে। হ্যাঁ এখানে হচ্ছে অ্যালবাম আইডি নামে একটা কি আছে, ওটার জন্য একটা ইন্টিজার ভ্যালু আছে, সরি নাম্বার ভ্যালু আছে। এখানে একটা নাম্বার ভ্যালু আছে, তারপর এখানে একটা স্ট্রিং ভ্যালু আছে, মানে ওই যে ছবিগুলার টাইটেল দেওয়া আছে একটা করে। হ্যাঁ ইউআরএল, ইউআরএল মানে বেসিক্যালি ওই যে ছবির ইউআরএলটা, মানে যে ইউআরএলটা যদি আমরা লোড করি তাহলে একটা ছবি লোড হবে। হ্যাঁ তারপর থাম্বনেল ইউআরএল, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা আমরা এই জিনিসটা একটু সিম্পলিফাই করে ফেলি। হ্যাঁ আমরা অ্যালবাম আইডি যেগুলো আছে এগুলো সবগুলোকে সিলেক্ট করে এগুলো বাদ দিয়ে দিই। আইডিটা থাকুক, আইডিটা আমাদের লাগতে পারে, টাইটেলটাও থাকুক, আমরা থাম্বনেল ইউআরএলটা বাদ দিয়ে দিই। আমরা একটু সিম্পল করে ফেললাম আমাদের অবজেক্টটা। হ্যাঁ তাহলে আমাদের একটা অ্যারে আছে, এর মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, প্রত্যেকটা অবজেক্টের 3টা করে ভ্যালু আছে। হ্যাঁ মানে কি ভ্যালু পেয়ার আছে। ওকে এবার আমরা চাচ্ছি যে এইটাকে কনসোল লক করে এখানে যে ছবিগুলো আছে না, ছবিগুলো আমাদের এখানে শো করতে, ঠিক আছে? তাহলে ওটা কিভাবে করতে পারি একটু দেখেন। ফার্স্টে আমরা ইন্ডেক্সে আসি। ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আগে আমরা আমাদের ইউআইটা বানিয়ে ফেলবো। হ্যাঁ কারণ আমরা এটা দেখবো না জিনিসটা। আমরা এখানে একটা ইউএল নেই তাহলে, মানে আনঅর্ডারড লিস্ট, এটার মধ্যে একটা করে লিস্ট আইটেম থাকবে। হ্যাঁ তাহলে লিস্ট আইটেমটার মধ্যে মনে করেন যে আমাদের প্রথমে কি থাকবে, একটা ইমেজ থাকবে, ইমেজের নিচে জাস্ট একটা টাইটেল থাকবে। ধরেন টাইটেলটা আমি একটা H4 এর মধ্যে রাখি। হ্যাঁ এতটুকু সিম্পল জিনিস। এবার তাহলে আমি এখান থেকে ধরেন একটা টাইটেল কপি করে এনে বসাই দিই, মানে আমি জাস্ট আগে ডিজাইনটা করে বলতেছি, নাহলে দেখতে বাজে হবে জিনিসটা। তাহলে আমি এখানে ধরেন এই যে H4 এর মধ্যে একটা টাইটেল বসালাম, তারপর আমার এখান থেকে এই যে এসআরসি থেকে ইউআরএল একটা নিয়ে আমি এখানে বসে দিলাম। হ্যাঁ ওই যে এক্সটার্নাল ইমেজ আমাদের একদম প্রথম দিকে ক্লাসে ছিল, আমরা এখানে চাইলে একটা ইমেজের নাম দিতে পারি, মানে ফাইলের নাম দিতে পারি, অথবা একটা ইউআরএল দিতে পারি। ইউআরএল যদি দেই তাহলে এটা ওইখান থেকে লোড নিতে পারবে। ওকে আমি সেভ করি, দেখি এটা আউটপুট কেমন আসে। এই যে ইমেজ হচ্ছে এটা আসলে। হ্যাঁ স্যাডলি মানে এখানে ইমেজগুলো এরকম, এই আমাদের একটা ইমেজ আসছে, দেন হচ্ছে আমাদের এখানে একটা লেখা আসছে, ঠিক আছে? এরপর তাহলে কি করা যায়, এবার এটাকে আমি একটু করে স্টাইল করি। স্টাইল করার জন্য আমি যেটা করব, এই যে প্রত্যেকটা এলআইতে ক্লাস নেম দিব, ক্লাস নেম দেওয়ার পর ইমেজটার সাইজ একটু কম ছোট করে ফেলি, ক্লাস নেম দিয়ে ধরেন সাইজ এটা হবে হচ্ছে ধরেন 10 র্যাম। 10 র্যাম হলে কি বড় হয়ে যায় আই গেস, তাহলে 5 র্যাম রাখি। এটা সাইজ কি অন্য কোথাও থেকে আসতেছে নাকি? উইথ বাড়াবো নাকি কমাবো? ও আচ্ছা হ্যাঁ ইনাফ আই গেস। দেখেন কি এটা সাইজ কমে না কেন? উইথ নাকি টেলউইন কি কানেক্ট করে না? টেলউইন তো কানেক্টেড আছে দেখতেছি। ও আচ্ছা সরি সরি সরি, আমি নিজেই মিস্টেকটা বারবার করি। তো রান করতে হবে তাই তো? তাহলে npm রান স্টার্ট। হ্যাঁ এটা বন্ধ করি,
তাহলে কি আমাদের সাইজ এবার সাইজ ছোট হয়নি স্টিল সাইজ 5 RAM হ্যাঁ ছোট হয়েছে আমি আরেকটু বড় করব 10 RAM করব 10 RAM করার পর H4 text to Excel capitalize font medium এসে যা তারপর আচ্ছা টু এক্সেল করি তারপর এটাতে একটা প্যাডিং দিয়ে হচ্ছে ধরে না প্যাডিং এটাতে দিব না বর্ডার শ্যাডো তারপর রাউন্ডেড এমডি রাউন্ডেড সেল দি সেভ এটা আসতেছে না কেন এতক্ষণ লাগে ক্লাস হচ্ছে গ্রেট ওকে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে আগে মানে এখানে একটা ডিজাইন করে ফেলছি হ্যাঁ কারণ ডিজাইনটা হচ্ছে জিএসএস থ্রু করাটা হার্ড এই কারণে আমরা আগে এইচটিএমএল সিএসএস এর মধ্যে একটা লিংক এবং একটা দামি আপনার টাইটেল বসে আগে স্টাইলটা করে ফেলছি হ্যাঁ আচ্ছা এখানে আমি একটু করে প্যাডিং দিই নাহলে জিনিসটা দেখতে বাজে দেখাচ্ছে 10 হ্যাঁ ডান এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে তো একটা শো করতেছি বাট আমরা চাই হচ্ছে শো করতে ব্র্যান্ডেড ডিজাইনটা আমি করে নিই ডিজাইনটা বাজে দেখাচ্ছে আর যাই হোক এতটুকু ইনাফ এখন আমরা চাচ্ছি এই যে আমাদের এখানে ইয়াটা আছে এই অ্যারে অফ অবজেক্টসটা আছে অ্যারে অফ অবজেক্টস এর প্রত্যেকটাকে এটার মতো করে এখানে ইউআই তে দেখাইতে হ্যাঁ কিভাবে এভাবে করে একটা একটা তৈরি করে না এগুলো জাভাস্ক্রিপ্ট দ্বারা চলে আসবে এখানে আমি এরকমটা করতে যাচ্ছি ঠিক আছে ওকে তাহলে এটা আমরা কিভাবে করতে পারি আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে এখানে আসব এখানে আসার পরে প্রথমে বেসিক ডম ম্যানিপুলেশন আমরা চাচ্ছি যে এই যে ইউএল এর মধ্যে এলআই হিসেবে প্রত্যেকটাকে অ্যাড করতে তাই তো তাহলে আমাদের আগে ইউআইটাকে সিলেক্ট করতে ইউএলটাকে সিলেক্ট করতে হবে তাহলে আমি ইউএলটাতে একটা আইডি নেম দেই ধরেন এটাতে আমরা দিচ্ছি হচ্ছে ধরেন আমাদের পিকচার্স কন্টেইনার হ্যাঁ একটা আইডি নেম দিলাম এটা দিয়ে এবার আমরা সিলেক্ট করতে পারবো তাহলে এখন আমি আমার app.js এ এসে ওই যে আগে ডকুমেন্ট যেটা একটা আইডি তাহলে আমাকে হ্যাশ দিতে হবে দেন এটা দিতে হবে ডান সিলেক্ট হইছে এবার এটা একটা ভ্যারিয়েবল রাখতে হবে দেন কনস্ট আমাদের পিকচার্স কন্টেইনার ইকুয়াল টু এটা তারপর এটাকে আমি কনসোল লগ করে দেখি যে এটা আসতেছে কিনা পিকচার্স কন্টেইনার সেট হ্যাঁ পিকচার্স কন্টেইনার এর মধ্যে যে গ্রিড দিছি গ্রিড কলস ফর p10 ক্লাস নেম গুলো আসতেছে তার মানে হচ্ছে এটা আমার সিলেক্টেড হইছে এটাতে আসলে কারো কনফিউশন নেই আমি জাস্ট ওই যে ইউএল যেটা আছে যেটার মধ্যে আমি এলআই আকারে এদেরকে বসাবো সেই ইউএলটাকে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে ওকে এখন তাহলে আমরা কি করতে যাচ্ছি দেখেন আমরা ইউএলটাতে এই যে আমাদের পিকচার্স কন্টেইনারটাতে ডট ফর ইচ করব না সরি মিস্টেক হইছে আরে মিস্টেক আমরা এই অ্যারেটা নিয়ে কাজ করব তাই না তাহলে এই অ্যারেটাতে ফর ইচ করতে হবে তাহলে আমি ফটোসটা নিলাম ফটোস ডট ফর ইচ দিলাম তারপরে ওই যে ফাংশন তাহলে আমরা ফাংশন দেই ডান আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে যে কনসোল করে দেখব যে এখানের মধ্যে আমার ওইটা আসে কিনা তাহলে এখানে নাম দেওয়ার জন্য আমি দিলাম হচ্ছে ফটো তারপর এখানেও নাম দিলাম হচ্ছে ফটো সেভ করি এই যে দেখেন আমার প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা এখন কনসোল লগ হচ্ছে এর ভেতরে না কিন্তু তার মানে আমি প্রত্যেকটাকে রিড করতে পারতেছি হ্যাঁ আচ্ছা আমি দেখি তাহলে ফটো ডট যদি ইউআরএল দেই তাহলে ইউআরএলটা অ্যাক্সেস করতে পারি কিনা আর ওটার নামটা কি ছিল নামটার ক্ষেত্রে একটু কেয়ারফুল হবেন এই যে আপনার ইউআরএল তাহলে ফটো ডট ইউআরএল দিলে আমার ইউআরএলটা চলে আসবে সেভ করলাম এই যে ইউআরএল গুলো আসতেছে একটা একটা দেখতেছেন তার মানে ইউআরএলটাও আসতেছে তাহলে এখন আমি কি করব এখন আমি করব যে প্রত্যেকবার আমি যখন এটা লুপ করতেছি
তখন এদের টাইটেল এবং ইউআরএল গুলো নিয়ে একটা এলআই তৈরি করে এলআইটাকে এই পিকচার্স কন্টেন্টের মধ্যে দিব, তাই তো? তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে পিকচার্স কন্টেনারটাকে নিব ডট ইনার এইচটিএমএল দিব, যেহেতু আমি এটার ভেতরে এইচটিএমএল কে চেঞ্জ করতে যাচ্ছি। প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়াল কেন? আগের দিন আমরা দেখছিলাম কারণ আগে যে কন্টেন্ট গুলো ছিল ওগুলোর পরে আমরা নতুন কন্টেন্ট বসাবো, হ্যাঁ ওগুলো মুছে দিব না। ইকুয়াল টু, এবার এখানে আমাকে দিতে হবে যে আচ্ছা এখানে আপাতত আমরা ফটো ডট টাইটেল ছিল, টাইটেলটা বসাই দেখি, দেখি যে কি আসে। সেভ করি, এই যে দেখেন এখানে ইচ এন্ড এভরি টাইটেল চলে আসছে আপনার, দেখতেছেন? এগুলো কিন্তু আপনার, আমি যদি এখন এইচটিএমএল থেকে এটাকে কমেন্ট আউট করে দেই, দেখেন এগুলো কিন্তু আপনি এইচটিএমএল এ কিছু লেখেন নেই, এটা কোথা থেকে আসতেছে? জাভাস্ক্রিপ্ট থেকে। ইভেন আপনার ওই যে প্রত্যেকটা অবজেক্টের টাইটেল গুলো এগুলো চলে আসতেছে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখন আমাকে এখানে কি বসাতে হবে? আসলে বসাতে হবে যে এদেরকে এলআই তৈরি করে, তাই না? এখানে আমরা যেটা তৈরি করছি এইটার আদলে আমাকে আরো অনেকগুলো এলআই অ্যাড করতে হবে। তাহলে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এটা আনকমেন্ট করব, আনকমেন্ট করে এটাকে কাট করে নিয়ে ফেলবো। কাট করে নেওয়ার পরে এটা বাদ আমরা এখানে ব্যাকটিক্স বসাবো। ব্যাকটিক্স মানে কি ছিল? টেমপ্লেট লিটারালস, হ্যাঁ টেমপ্লেট লিটারালস এর ভিতরে একটু স্পেস নিয়ে এটার মধ্যে এটা বসাই দিব। এটা কোথা থেকে আনছি? ওই যে এইচটিএমএল সিএসএস থেকে আমরা এই জিনিসটাকে ডিজাইন করছি, কারণ হচ্ছে ওইটার মতো দেখতে হবে সবগুলো। তো এটাকে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এবার দেখি আমার আউটপুটে কেমন আসে। অনেকগুলো চলে আসছে, তাই না? বাট টাইটেল গুলো দেখেন সবগুলো সেম, দেখতেছেন? ছবিটাও সেম। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে যে এখানকার এই যে ইউআরএলটা, তারপরে যে টাইটেলটা, এগুলো আমরা ডাইনামিক ভাবে বসাইনি, এগুলো আমরা সেম জিনিসগুলো বারবার বসাই দিচ্ছি। তাহলে এদেরকে ডাইনামিক ভাবে বসানোর জন্য আমরা কি ইউজ করব? ওই যে ডলার সাইন, তাও কার্লি ব্রেসেস, হ্যাঁ। তাহলে এখন তাহলে আমি আগে ইউআরএলটা ঠিক করি, এটাকে ডলার সাইন কার্লি ব্রেসেস দিয়ে এটা জায়গায় কি হবে? ফটো ডট ইউআরএল। তাহলে আমি এখানে ফটো ডট ইউআরএল বসাই। তারপরে এই যে টাইটেলের জায়গায় কি হবে? আপনার সেম ফটো ডট টাইটেল। সেভ করি, সেভ করার পরে এই যে দেখেন আপনার ইচ অবজেক্টের জন্য, ইচ ছবির জন্য, সরি ইচ অবজেক্টের জন্য ওইটার ছবি এবং টাইটেলটাকে নিয়ে এরকম একটা করে ইয়া তৈরি হয়েছে, কার্ড তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এদের আমি একটু স্টাইলিংটা বেটার করি, স্টাইলিংটা বেটার করার জন্য ইউআরএল এ গিয়ে এখানে একটা গ্যাপ দেওয়া দরকার, এদের মাঝখানে গ্যাপ 4 হবে, এবং যেটা ইমেজ এটা আমাদের রাউন্ডে, আরে ধরেন ইনহেরিট বসাই, ডান। এটা এবার ক্লোজ করে দেই। তাহলে দেখতেছেন এখানে কিন্তু আমি এই যে এইচটিএমএল ইউএল এর মধ্যে এক লাইন এইচটিএমএল ও নাই। তাহলে এটা কোথা থেকে আসতেছে? ওই যে আমাদের অবজেক্টটা থেকে। আমরা অবজেক্টটাকে জাভাস্ক্রিপ্টের থ্রু ম্যাপ করে, সরি ফর ইচ করে এখানে দেখাতে পারতেছি। আচ্ছা আমি এখানে গিয়ে ধরেন একটা টাইটেল চেঞ্জ করে দেই, দেন এই টাইটেলটা তো দেন 4 নাম্বারটা, 4 নাম্বার টাইটেলটা দিয়ে দেই হচ্ছে ধরেন আওয়ার ওন পার্সোনালাইজড টাইটেল, হ্যাঁ। সেভ করি। আমি কিন্তু এইচটিএমএল কাজ করে যে জাভাস্ক্রিপ্টে একটা লাইন চেঞ্জ করছি, আওয়ার পার্সোনালাইজড টাইটেল, এটা চলে আসছে এখানে, দেখতেছেন? তাহলে এইটাই হচ্ছে মেইনলি আমরা এইভাবে করে ডাইনামিক কন্টেন্ট বসাতে পারি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। এটা আমাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। আপনি রিঅ্যাক্টে যখন যাবেন তখন এই পুরো কাজটা একটু ইজিয়ার হবে, একটু ইজিলি করতে পারবেন, এতটুকুই। বাট মেইনলি কনসেপ্ট এটাই, হ্যাঁ। এটা একটু সবাই দেখেন, ভালো করে বুঝার ট্রাই করেন, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর আচ্ছা আগে দেখেন, তারপর বলছি, তারপর দেখা যাবে।
সবাই দেখছেন? কারো কোনো কোয়েশ্চেন্স নাই? বাবা সবাই জিনিস। আচ্ছা আমি হোল থিংটা আরেকবার রিপিট করি। হ্যাঁ, উপরে এটা আসলে আর কিছু বলার প্রয়োজন নেই। এটা হচ্ছে একটা অ্যারে যেটার মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে। হ্যাঁ, ওকে। তো অ্যারেটার ভিতর থেকে অ্যাক্সেস করতে হয়, আবার একটা অ্যারের ভিতরে থাকে একটা অবজেক্টের একটা ভ্যালু কিভাবে নিতে হয় ওইগুলোও দেখাইছি, ওইগুলোও বুঝছেন। এটাতে আমরা কি করতেছি, এতে বেসিক্যালি আমরা ওই যে ইউএল এর ভিতরে এদেরকে অ্যালাই করে করে রাখবো, তো ওই যে ইউএলটাকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, এটাও বুঝছেন। তো এইটার কাজটা বুঝেন, আমরা অ্যারেটাকে নিচ্ছি, যেহেতু আমাদের গোল কি অ্যারেটার প্রত্যেকটা অবজেক্টকে একটা কার আকার ইউএল দেখানো। হ্যাঁ, তো এখন আমরা অ্যারেটাকে নিচ্ছি, ফর ইচ করতেছি। ফর ইচ কেন করে বইটা বুঝাইছি, প্রত্যেকটা মানে অ্যারের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা করে নিয়ে কাজ করবো। হ্যাঁ, তার ভিতরে একটা ফাংশন বসেছি, ফাংশনটা হচ্ছে আসলে এই কাজটা করবে এখানে, বুঝছেন? তো ফাংশন ফটো, কি বুঝতেছে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, এখানে ফটো কেন অথবা এখানে নামটা কেন দিতে হয়, এটা কি বুঝছেন? হুম, কাইন্ড অফ, মানে ব্যাপারটা হচ্ছে যে কি ফটোস থেকে আমরা ফাংশনটা কি করতেছে, ফাংশন করতেছে একটা এলিমেন্ট দিয়ে কাজ করতেছে। ঠিক আছে, ফাংশন কিন্তু একসাথে সবাই নিচ্ছে না, ফাংশন এট এ টাইম একটা এলিমেন্টকে নিচ্ছে। তো এখানে ওই যে একটা এলিমেন্ট নিচ্ছে তাকে নাম দিতে হবে না, নাহলে আপনি ওটাকে কি নামে ডাকবেন, কল করতে হবে তো আপনাকে। তো আপনি জাস্ট নাম দিয়ে দিচ্ছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সাধারণত র্যান্ডম হয়, মানে র্যান্ডম না, সরি, এটা আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন। হ্যাঁ, এখানে চাইলে আপনি আপনার এক্স এর নামও দিতে পারবেন। বাট এখানে হচ্ছে আমরা কোনটা দিই, এখানে আমরা দেই হচ্ছে যে অ্যারেটা সাধারণত প্লুরাল ফর্মে হয়, ওই প্লুরাল ফর্মে সিঙ্গেল ফর্মটা এখানে দেওয়া হয়, এটা সাধারণত নিয়ম। হ্যাঁ, এই কারণে আমি এটা ফটোস দিছি, এটা আমি ফটো দিছি, বুঝতে পারছেন? এইভাবে দেওয়া হয় আর কি। ওকে, তো যেটা বললাম এটা হচ্ছে আপনার ওই যে নিচ এলিমেন্টকে আমরা একটা নাম দিচ্ছি। ওকে, এখানে আমরা কি করতেছি, আমরা পিকচার্স কন্টেনার, এই কন্টেনার হচ্ছে ইউএলটা ওটাকে সিলেক্ট করতেছি, ওটাতে এইচটিএমএল, ওটার যে ভিতরে এইচটিএমএলটা আছে ওটাকে চেঞ্জ করতেছি। হ্যাঁ, তাহলে ওইটার ভিতরে আমরা এই যে ব্যাকটিক্স দিয়ে, এটা আমরা কোথায় করছি, এটা আমরা এইচটিএমএল সিএসএস করছি। আমরা আগে ডিজাইন কিসে, আমরা আগে ডিজাইনটা করে নিব, ডিজাইনটা করার পর এখানে বসাচ্ছি, বসানোর পরে এটা যে এসআরসিটা, এটা তো ডাইনামিক ভাবে বসাতে হবে, নাহলে আলাদা ইমেজ আসবে না। এবার আমরা এসআরসি এবং এই যে টাইটেলটাকে ডাইনামিক করে দিচ্ছি। হ্যাঁ, ডাইনামিক করার জন্য হচ্ছে আপনার প্যারেনথেসিস সরি কার্লি ব্রেসেস হবে, সামনে ডলার সাইন হবে। হ্যাঁ, আর ফটো ডট টাইটেল এটা জাস্ট আমরা বের করতে ওই যে ফটো যেটা, এই ফটোর ভেতর থেকে ইউআরএলটাকে অ্যাক্সেস করতেছি, ফটোর ভেতর থেকে টাইটেলটাকে অ্যাক্সেস করতেছি, এতটুকুই। বুঝতে পারছেন আশা করি সবাই? ওকে, সবাই যদি বুঝে থাকেন তাহলে আমি একটা ছোটখাটো কাজ দিই আপনাদেরকে। হ্যাঁ, কাজটা হচ্ছে কিছু ফ্রি এপিআই ছিল, কি এপিআই নেওয়া যায়, মেল ডিবি আছে, মেল ডিবি ফ্রি এপিআই।
কোন ডিবি হুম ইউআই ইউ হ্যাভ বিন ব্লকড কোনগুলা এগুলা না আই এম নট শিওর এগুলা সার্ভার রিলেটেড ইস্যু ওদের এগুলা আপনার সাইড থেকে কোনো ইস্যু না কে মোবাইল ফোন ডিবি এগুলা কই ও আচ্ছা পাচ্ছি না আচ্ছা আপনি একটা কাজ করেন আমি যে সাইটটা দেখাইছি সেই সাইটটাতে যান জেসন প্লেস হোল্ডার হ্যাঁ সবাই একটু দেখেন জেসন প্লেস হোল্ডার লিখে সার্চ করলে চলে আসবে এটাতে যাবেন যার ফার্স্ট সাইটটাতে যান ফার্স্ট সাইটটাতে যাই কি সাইটটার অবস্থা তো বাজে কেন কি স্যার কই চলে আসছি জেসন প্লেস হোল্ডার কত জুম দিন আছে সরি আচ্ছা ফার্স্ট সাইটটাতে আসার পরে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন সবাই দেখে নেন আগে এই যে রিসোর্সেস আছে না রিসোর্সেস এর মধ্যে আমরা এখান থেকে যে ফটোসটা নিছিলাম এখানে 5000 ফটোস ছিল যার কারণে আমার স্ক্রল করতে করতে আর শেষ হচ্ছিল না আর কি আপনারা যেটা করবেন এখান থেকে ধরেন এই যে ছোটখাটো একটা নেন ইউজার্স নেন ইউজার্স এর এখানে জাস্ট 10টা ইউজার্স হ্যাঁ এটাতে ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে এটা চলে আসছে তাহলে এটা কি করবেন এটা এখান থেকে কপি করবেন হ্যাঁ কপি করে একদম লাস্ট পর্যন্ত কপি করেন এতটুকু কপি করেন কপি করার পর এটা এখানে বসান বসানোর পরে এখান থেকে ধরেন জাস্ট নেম আর ইমেল এগুলো আমাকে জাস্ট ম্যাপ করে ইউআই তে দেখান এতটুকুই বুঝতে পারছেন না বুঝেন নাই আবার রিপিট করতেছি জেসন প্লেস হোল্ডার এই লেখাটা দেখেন আগে জেসন প্লেস হোল্ডার এটাতে যান যাওয়ার পরে যে ফার্স্ট ওয়েবসাইটটাতে যান তারপর একটু নিচের দিকে আসলে এইখানে মধ্যে ইউজার্স আছে না ইউজার্সে যান যার পরে এখান থেকে যা কিছু আছে এই যে এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত সিলেক্ট করেন হ্যাঁ তারপর এটা কপি করে এখানে এনে আপনি ধরেন এখানে বসান এখানে পেস্ট করেন পেস্ট করার পরে এটা ধরেন একটা নাম দেন সামনে এসে এমন একটা ভ্যারিয়েবলে রাখেন এটাকে এই লেটস সে ধরেন কনস্ট মনে করেন ইউজার্স ইকুয়াল টু এটা ডান এবার এই যে ইউজার্সটাকে নিয়ে কাজ করেন এখান থেকে আপনাকে বেশি কিছু দেখাতে হবে না এত কিছু লাগবে না আপনি জাস্ট ইউজারের নামটা দেখাবেন ইউজারের ইমেলটা দেখাবেন আমি এখানে যেভাবে কার্ড আকারে দেখাইছি কোথায় গেল এটা কি আমি কি এটা অফ করে দিছি আরে খোদা হ্যাঁ 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 রাইট হ্যাঁ এইখানে যেভাবে দেখছি আপনি জাস্ট এখানে নামটা দেখাবেন ইমেলটা দেখাবেন এতটুকু এ করে ফেলেন সবাই তাড়াতাড়ি 5 মিনিটস 5 মিনিটস হবে না যদিও
আচ্ছা, আপনি কি ডাটা নিতে পারতেছেন এখান থেকে? আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে করে ফেলেন। বেশি কিছু না, জাস্ট নামটা দেখাবেন আর ইমেলটা দেখাবেন, এই নেম এন্ড ইমেল। এটা জাস্ট ইউআইতে শো করতে পারলে হবে। একটু স্টাইলিং করে নিন পারলে, টেইলউইন্ড অথবা জাস্ট ভ্যানিলা সিএসএস দিয়ে। ওয়াও, আচ্ছা সমস্যা নাই। কতটুকু বুঝতেন বলেন? এখানে বসতে অনেকটা বুঝতেন। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা সমস্যা নেই, আমি দেখাচ্ছি এটা আবার, হ্যাঁ। ওকে, দেখেন তাহলে আমি এখান থেকে এটা কপি করে নিই, তাহলে পুরোটা কপি করলাম। কপি করার পর এখানে এটা রিপ্লেস করে দেই। তারপর এটা ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিই, হ্যাঁ।
ধরেন আমাদের এটা ভ্যারিয়েবল নাম হচ্ছে, যেহেতু এটা ইউজার্স তাহলে কনস্ট আমরাও সেম নাম রাখি, ইউজার্স ইকুয়ালস টু এটা। ডান। ওকে, এটাকে আমরা চেঞ্জ করব না কারণ আমরা এটার মধ্যেই রাখতে চাচ্ছি। আমরা এখানে ফটোসের পরিবর্তে ইউজার্স করে দিই, জাস্ট ইউজার্স। হ্যাঁ, এটা কিন্তু বেশি কিছু চেঞ্জ করতে হবে না, ইউজার্সটা দিলাম, দিয়ে তাহলে এটাকে ফটোটাকে, এটা দেখেন এটা জাস্ট ফটো থাকলেও কিন্তু কাজ করবে। হ্যাঁ, যেটা বললাম নামটা আপনার নিজের উপর। বাট ওই যে কমন প্যাটার্ন, এটা যদি আপনার প্লুরাল ফর্ম হয়, প্লুরালের সিঙ্গুলার ফর্মটা এখানে দেওয়া হয়, তাহলে ইউজার্স, ইউজার্স এর ক্ষেত্রে এটা হবে ইউজার। তাহলে আমি ইউজার বসালাম, তাহলে এখানে হবে হচ্ছে ইউজার ডট, ধরেন আমরা নেমটা বসাতে যাচ্ছি, নেমটা, আচ্ছা স্যার এখানে হবে না, এটা কি ইমেজ ট্যাগ। হ্যাঁ, তাহলে আমরা ইমেজ ট্যাগটা বাদ দিয়ে ধরেন এখানে একটা পি ট্যাগ বসাই, তারপর পি ট্যাগের মধ্যে ওই যে ডাইনামিক ভাবে ইউজার ডট নেমটা বসাই। কি রে, এখন আবার জল কি আজব এটা, এটা অটোমেটিকলি অফ হয়ে গেছিল, এখন তো চলছে, আমি তো ভাবছি চার্জ শেষ, বাট তার মতো কাজ করতেছে না। এটা ভাগ্যের ব্যাপার। আচ্ছা, ক্লাস ভিডিওস গুলো দেখে এটা আর কয়েকবার প্র্যাকটিস করেন। জেসন প্লেস হোল্ডার এখানে আরো কিছু ডাটা আছে এরকম আপনার, এই যে দেখেন এখানে পোস্টের কিছু ডাটা আছে 100টা, কমেন্টস এর 500টা আছে। এরকম ডাটাগুলোকে পুরোনো লাগবে না, আপনি 10-20টার মতো কপি করে নিয়ে নিজের এখানে তারপর নিয়ে প্র্যাকটিস করে নিন। হ্যাঁ, জিনিসটা সিম্পল। আচ্ছা, তাহলে আজকে আমরা আর কি করব? হ্যাঁ, ছুটি বলছেন মনে কি একজন? আমরা স্টার্ট করছি তো আজকে লেট করে। আমি বিপদে আছে তো, কি রে? কি ডেট? হ্যাঁ, নতুন মাইক লাগাইছি। না, শুরুতে তো চার্জ ছিল, মাঝখানে চার্জ শেষ হয়ে গেছে, এখন চার্জ কতটা, প্রবলেম হচ্ছে এটা চার্জ কতটা যেটা দেখা যায় না। প্রবলেমটা ওখানে। না, আমি তো ধরেন পুরো থাকি না, ওরা চার্জে দেয় না, কোনটাতে কত কোনটা চার্জে রাখা হচ্ছে কোনটা রাখা হয়নি বলা যায় না, সবও দেখতেছি। ওকে, এখন আই গেস সব ঠিক আছে। আমাদের প্রজেক্টটা কোথায়? ক্যাম্প প্রজেক্ট, লাস্টে, না টেম্পোরারি প্রজেক্ট না।
জেএস প্রজেক্ট 1 এটা তো একটু আগে ওপেন ছিল না আমাদের ক্লাস রেকর্ডস 5 I guess এটা জেএস প্রজেক্ট 2 হ্যাঁ এটা তাহলে এটা রান করে ফেলি এবার আমরা প্রজেক্টে ব্যাক আসি এগুলো আর কিছু লাগবে না আমাদের নিউ টু ডু তাহলে এখন আগে আপনারা একটা কাজ করেন সেটা হচ্ছে যে এই স্ক্রিপ্টটা এই যে যেগুলো আছে এগুলো একটু রিমাইন্ড মানে দেখে নেন দেখে একটু রিমাইন্ড করে নেন কারণ এখন আমরা এগুলো চেঞ্জ করবো আবার হ্যাঁ আগে এখানে কি হচ্ছে ওটা পুরোপুরি একটু মাথায় নিয়ে আসেন তারপর আমরা স্টার্ট করতেছি আচ্ছা অনেক দেখছেন এবার আমি এটাতে কিছু চেঞ্জেস করি তার আগে এখানে কি হচ্ছিল আমি এটা একটু রিপিট করে নিই হ্যাঁ আমরা এখানে ওই যে টু ডু ইনপুট যেটা ছিল আমাদের এই ইনপুট বক্সটা এটাকে সিলেক্ট করছি এটার পাশে যে বাটনটা ছিল বাটনটাকে সিলেক্ট করছি তারপর এই যে লিস্টটাকে সিলেক্ট করছি হ্যাঁ দেন আমরা এই যে বাটনটাতে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করছি ইভেন্ট লিসেনারটা কি করতেছিল ইভেন্ট লিসেনারটা টু ডু ইনপুটের মধ্যে যেটা আছে সেই টেক্সটটাকে সেই ভ্যালুটাকে রিড করতেছিল তারপর টু ডু লিস্টের মধ্যে এটাকে ঢুকিয়ে দিচ্ছিল ঠিক আছে এটাও খুব সিম্পল একটা স্ট্রাকচার ছিল এখন এটাতে যদি আমরা এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করতে চাই আমাদের এখানে এটাকে একটু কমপ্লিকেটেড করতে হবে হ্যাঁ ওকে ফার্স্ট একটা কথা বুঝেন ধরেন আপনি চাচ্ছেন যে একটা টু ডু ওইটাতে আপাতত এখানে জাস্ট আমরা অ্যাড করতে পারতেছি ধরেন নিউ টাস্ক তাই তো এটাকে আমরা ডিলিট করতে পারতেছি না অথবা এটাকে আমরা এডিট করতে পারছি না এডিট বলতে কি ধরেন টাস্কটা কমপ্লিট হলে মনে করেন এখানে একটা চেক মার্ক আসবে আমরা ওইরকম কিছু একটা করতে যাচ্ছি ওটা আমরা করতে পারতেছি না তাহলে এরকমটা যদি করতে চাই আমরা আমাদেরকে টাস্কটার কিছু এক্সট্রা ইনফরমেশন স্টোর করতে হবে আমাদেরকে প্রত্যেকটা টু ডুর আচ্ছা না আমরা আগে এটাকে একটু ডিফারেন্ট ভাবে করে ফেলি ধরেন কনস্ট টু ডুস ইকুয়ালস টু টাস্ক 1 তারপর টাস্ক 2 তারপর টাস্ক 3 আমি এখানে একটা অ্যারে তৈরি করছি অ্যারেটার মধ্যে আমাদের টাস্ক 1 2 3 আছে হ্যাঁ আচ্ছা এখানে আমি চাইলে এদেরকে এভাবে না করে ফর ইচ দিয়ে করতে পারি না আচ্ছা আমি আপাতত এটা বাদ দিয়ে দিই মনে না আমি আপাতত নতুন টু ডু অ্যাড করবো না তাই এটা কমেন্ট আউট করা তাহলে এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে টু ডুস গুলোকে ম্যাপ করব ম্যাপ করার পরে সরি ম্যাপ তো দেখেনি ফর ইচ করবো ফর ইচের মধ্যে হচ্ছে আপনার একটা ফাংশন থাকবে অ্যানোনিমাস ফাংশন তারপর এটা সিঙ্গুলার ভাবে টু ডু নিবে এটা কি করবে এটা হচ্ছে যে ওই যে জাস্ট আমি এটা কপি পেস্ট করে বসাই দিব এবং এখানে হবে হচ্ছে টু ডু দেখেন কি আসে টাস্ক 1 2 3 এই যে আমি এতক্ষণ যেটা করছি ওইটা জাস্ট এখানে করছি আর কি হ্যাঁ আমি একটা টু ডু অ্যারে নিছি যেটার মধ্যে টাস্ক 1 টাস্ক 2 টাস্ক 3 আছে আমি ওইটাকে ফর ইচ করতেছি ফর ইচ করে ওই যে টু ডু লিস্ট মানে যে লিস্ট আমাদের এটার এইচটিএমএল মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা কি বুঝছেন সবাই আপু বুঝছেন বুঝছেন বুঝেন নাই সিম্পল তো এটার সাথে এদের কোনো সম্পর্ক নেই আপাতত এটা মনে করেন আমরা একটা নতুন অ্যারে নিছি হ্যাঁ টুডুস একটা অ্যারে এটার মধ্যে টাস্ক 1 টাস্ক 2 টাস্ক 3 এর একটা লিস্ট আছে এখন আমরা ফর ইচ টুডুসটাকে নিছি টুডুসটাকে ফর ইচ করতেছি ফর ইচ করে একটা ফাংশন দিচ্ছি হ্যাঁ ফাংশনের মধ্যে হচ্ছে টু ডু লিস্ট মানে কোনটা টু ডু লিস্ট মানে হচ্ছে এইচটিএমএল এর মধ্যে ওই যে ইউএল যেটা আছে ইউএল যেটার ভেতরে মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা আর কি এই জিনিসটা হ্যাঁ ওইটার ভেতরে আমরা কি চলে আসলো হ্যাঁ ওইটার ভেতরে আমরা এগুলোকে ম্যাপ করে করে একটা একটা করে বসাই দিচ্ছি এতটুকুই হ্যাঁ আচ্ছা রাইট রাইট আগের মতো আমরা লিখবো বাট ওটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে করবো এখন এই কারণে এটা এখন পুরোপুরি বাদ হ্যাঁ এখন আমরা এই যে অ্যারেটা ব্যবহার করে এখানে নিয়ে আসতেছি
আগে আমরা সরাসরি বসা দিচ্ছিলাম, বাট এখন আমরা সরাসরি বসাচ্ছি না এইচটিএমএলটা, এখন আমরা একটা অ্যারের মাধ্যমে এইচটিএমএলটাকে বসাচ্ছি। ঠিক আছে? এটার বেনিফিটটা কোথায় একটু দেখেন। এটার বেনিফিটটা হচ্ছে যে আমি যদি এখানে ইউআইটা দেখেন, এখানে টাস্ক 3 পর্যন্ত আছে না, আমি যদি এখানে একটা টাস্ক 4 অ্যাড করি, এটা অটোমেটিকলি চলে আসছে। আমার কিন্তু এই পুরো কাজটা আবার করতে হয়নি। এটা আমি যদি আরেকটা 5 অ্যাড করি, দেখেন তো কি হয়। এই যে চলে আসছে। এটার বেনিফিটটা কোথায় জানেন? এটার বেনিফিটটা হচ্ছে যে এখানে আগে আমরা সরাসরি এইচটিএমএল অ্যাড করে দিচ্ছিলাম, বাট ওই এইচটিএমএল সরাসরি অ্যাড করে দিলে ওটাকে চেঞ্জ করাটা একটু টাফ। এখন আমরা একটা অ্যারে তৈরি করে অ্যারেটার মাধ্যমে চেঞ্জ করতেছি। হ্যাঁ, এই অ্যারেটাকে চেঞ্জ করাটা অতটা টাফ না, মূল ব্যাপার হচ্ছে এটা। ওকে, এখন তাহলে আমি আসি যে আচ্ছা, যদি একটু কমপ্লিকেটেড লাগে তাহলে একটু সিম্পল ভাবে ভাবেন। এখানে জাস্ট আমরা যেটা করছি, একটা অ্যারে তৈরি করছি, অ্যারেটার মাধ্যমে এখানে ফর ইচ করে সবগুলোকে দেখাচ্ছি। তো যেহেতু অ্যারেটার মাধ্যমে ফর ইচ হচ্ছে, অ্যারেটাতে যদি আমি নতুন এলিমেন্ট অ্যাড করি তাহলে এটা অটোমেটিকলি চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি সেম এটাকে আনকমেন্ট করি। এটাকে আমি একটু করে চেঞ্জ করবো। এখন চেঞ্জ করবো যে এটা আমি আর রাখবো না। হ্যাঁ, এটা আর রাখবো না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এই যে টু ডু অ্যারেটা, টু ডু এর মধ্যে ডট পুশ করে দিব। পুশ মানে তো মনে আছে, এটা লাস্টে একটা এলিমেন্ট অ্যাড করা। অ্যাড করে এখানে কি আমি নিউ টু ডুটাও বাদ দিয়ে দিছি নাকি? আরে মিস্টেক করছি, নিউ টু ডুটা লাগবে তো। হ্যাঁ, এটা লাগবে। টু ডুস এর মধ্যে ডট পুশ করে দিব হচ্ছে আমাদের নিউ টু ডুটা। হ্যাঁ, তারপর এইটা হচ্ছে আপনার এখানে ভেতরে হবে আপাতত। তারপর ইনিশিয়ালি তো কোনো কাজ থাকবে না, এটা দেখানোর জন্য বলছি। তাহলে আমি কি করবো, এটাকে বাদ দিয়ে জাস্ট অনলি এটা এরকম খালি থাকবে। এবার দিয়ে তো কাজ করে কিনা, নাই কিছু। সাম টাস্ক অ্যাড হচ্ছে, সাম আদার টাস্ক। এটা দুইটা অ্যাড হয়ে গেছে কেন? ইউ টু ডু। আচ্ছা, এটা আহ, না, এটা কোথাও একটা মিস্টেক হচ্ছে। আচ্ছা, জাস্ট এতটুকু দেখেন, এটার প্রবলেমটা আমি তো ফাইন্ড আউট করি। Task, থ্রি টাইমস চলে আসতেছে কারণ ও আচ্ছা, আই গেস এটার রিজন হচ্ছে টু লিস্ট ডট জেনারেশন ইকুয়ালস, এবার টাস্ক। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করতেছি, আগে একটু দেখে নেন, দেখে বুঝার ট্রাই করেন।
ওকে, আমি এক্সপ্লেন করতেছি। ফার্স্ট অফ অল আমাদের একটা টু ডুস অ্যারে আছে, যেটা হচ্ছে খালি থাকবে। কেন খালি থাকবে? কারণ হচ্ছে যে আপনি যদি এটাকে মানে যখন স্টার্ট করবেন তখন কোনো টু ডু থাকবে না, আপনি নিজে অ্যাড করবেন। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, এখানে আমরা ওই প্রিভেন্ট ডিফল্ট করতেছি, এটা আগের দিন এক্সপ্লেন করছিলাম। আমরা নিউ ওই যে টু ডু ইনপুট থেকে নিউ টু ডু ডট ভ্যালুটা নিচ্ছি। হ্যাঁ, মানে ভ্যালুটা আমরা এখানে এখানে যে লেখাটা আমরা দিব সেই লেখাটা আমরা রিড করে নিচ্ছি। ওকে, দেন আমরা এই যে টু ডুস অ্যারেটা আছে না, টু ডুস অ্যারের মধ্যে এই নতুন এটাকে পুশ করে দিচ্ছি। তার মানে এই যে অ্যারেটা এটার মধ্যে ঢুকে দিচ্ছি এটাকে। হ্যাঁ, তারপরে এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, এটার কারণে হচ্ছে প্রবলেমটা হচ্ছিল। আমি যেটা করতেছি এই যে টু ডুস অ্যারে যেটা, ওটাকে ফর ইচ করে প্রত্যেকটা এলিমেন্টকে ওই যে একটা এলআই এর মাধ্যমে ইউআইতে দেখাচ্ছে। হ্যাঁ, জিনিসটা সিম্পল। তো এটা কেন করলাম, এটা করার রিজন হচ্ছে যে দেখেন, ধরেন আপনার একটু প্রথমবার যখন লুপ হবে, প্রথমবার লুপ হয়ে ধরেন একটা টাস্ক অ্যাড হইলো। হ্যাঁ, সেকেন্ড টাইম লুপ হওয়ার পর ওই যে আগের টাস্কটা ওইটাও থাকবে, তারপর এখানে নতুন আরো দুইটা টাস্ক অ্যাড হয়ে যাবে না, বিকজ আমার এখানে এখানে এলিমেন্ট দুইটা হবে। বুঝতে পারছেন? এই কারণে এটার দ্বারা আমি জাস্ট বেসিক্যালি আগে ইয়াটাকে এইচটিএমএলটাকে ক্লিয়ার করে ফেলতেছি। হ্যাঁ, এটার মানে হচ্ছে এখানে কোনো যদি কোনো এইচটিএমএল থেকেও থাকে ওটা রিসেট হয়ে যাবে, মানে এইচটিএমএলটা আপনার জিরো হয়ে যাবে। হ্যাঁ, তো এইচটিএমএলটা ক্লিয়ার করে আমরা নতুন করে আবার এইচটিএমএলটা অ্যাড করতেছি, জাস্ট এটাই। তাহলে এখন সেম জিনিসটা আমি এখন ডিফারেন্ট ভাবে করতে পারতেছি। ওকে, তো এটার বেনিফিটটা কোথায়? এটার বেনিফিটটা হচ্ছে এখন আমরা চাইলে এই যে অ্যারে আছে না, অ্যারেটাকে যদি এডিট করি, এডিট করলে এটার ভেতরে ওই যে টাস্কগুলো অ্যাড হচ্ছে, ধরেন আর নিউ টাস্ক 1, আর নিউ টাস্ক 2, আর নিউ টাস্ক 3, এগুলোকে আমরা চাইলে এডিট করতে পারবো। বুঝতে পারছেন? মানে এই অ্যারেটা এডিট করার মাধ্যমে আমরা লিস্টটাকে এডিট করতে পারবো, বেসিক্যালি এটাই। এখন তাহলে কি করা তারা, এখন আসি ধরেন ডিলিটে। হ্যাঁ, আমরা ডিলিট করতে যাচ্ছি, আমরা ডিলিট করার ফাংশনালিটি অ্যাড করব। তো তার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমি আবার ওই যে জেএস অনলাইন রান টাইমটাতে যাই, কম্পারেটরতে যাই। রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে না, তো এটা কোথায়? এটা ভালো ছিল। হ্যাঁ, ডিলিটের কাজটা করার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ফিল্টার, ফিল্টার নামে একটা জিনিস আছে। এই ফিল্টারটা কি? ফিল্টারটা হচ্ছে একটা অ্যারে মেথড। হ্যাঁ, আমরা ফর ইচ যেরকম করছি, ফর ইচ ফিল্টারটা হচ্ছে ওরকম। ঠিক আছে? ফিল্টারটার কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে যে সে বেসিক্যালি ইয়ার মতোই ফিল্টারটা অন্যদিন দেখা হবে। কারণ ফিল্টারটা বুঝতে হলে আপনাকে ম্যাপটাও একটু করে বুঝতে হবে, নাহলে ফিল্টারটা আরো কনফিউশন লেগে যাবে। ম্যাপ বুঝেছি? ম্যাপ করেন বলছি? না, ম্যাপ এখনো বুঝে না আসলে। ম্যাপ এবং ফরিচ কাছাকাছি তো, এ কারণে হয়তো আমি মানে ভুলে বলে ফেলছি, বাট আপাতত ফরিচ হতে পারে, বাট ম্যাপ তো বুঝাই নেই আলাদা করে। ফিল্টার ছাড়া কাইন্ড অফ না। হ্যাঁ, চেকবক্সটা রাখিয়েছি। চেকবক্সটার জন্য হচ্ছে আপনার এটাকে আবার অবজেক্টে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমরা ফিল্টারটা একটু কুইকলি বুঝে ফেলি, সমস্যা নেই। ফিল্টারটা হচ্ছে দেখেন কেমন, আমি আগে একটা কনস্ট নিউ অ্যারে নিয়ে ফেলি। ধরেন কনস্ট নিউ অ্যারে ইকুয়ালস টু ওই আগের মতো, আচ্ছা র্যান্ডম করে এবার 12, 14, 65, 75, ডান। একটা অ্যারে করে ফেলছি, অ্যারেটাকে কুইকলি আমি কনসোল লগ করে ফেলি, নিউ অ্যারে। তারপর সেভ সেভ রান করি। রান হইতে এত টাইম লাগে কেন? আচ্ছা, এটা রান হোক, এটা আস্তে ধীরে, সমস্যা নেই, আমরা টাইম দিই। ফিল্টারটা কি? ফিল্টারটা বেসিক্যালি মানে হচ্ছে একটা অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্টস থাকে। হ্যাঁ, এখন এলিমেন্টস গুলাকে আপনি একটা কন্ডিশনের উপর বেস করে ফিল্টার করবেন। ফিল্টার মানে তো বুঝেন, মানে হ্যাঁ, হ্যাঁ, ছাঁকনি করা, কিছু জিনিস বাদ দিয়ে দেওয়া। পানি ছাঁকনি গুলো আমরা কি করি? পানির যে যে পার্টিকেলস গুলো যেগুলো মানে আমাদের পানিতে রাখা দরকার না, আমরা বাদ দিয়ে দিই, তাই তো? তো এখানে হচ্ছে সেম, আমরা করব কি, একটা কন্ডিশন, কন্ডিশন তো সবাই বুঝেন। কন্ডিশন কোনগুলা? যেগুলো হয় ট্রু অথবা ফলস হয়। আমরা একটা কন্ডিশনের উপর বেস করে এখান থেকে কিছু এলিমেন্টকে বাদ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ফিল্টারের কাজ। হ্যাঁ, তাহলে আমি এটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝাই। আমরা নিউ অ্যারে নিলাম। হ্যাঁ,
ডট ফিল্টার দিলাম, ওই যে আগের মতো ডট ফিল্টার, যেহেতু একটা অ্যারে মেথড, ডট দিয়ে তারপর আপনাকে মেথডটা লিখতে হবে, প্যারেনথেসিস হবে, প্যারেনথেসিসের মধ্যে আগের মতো একটা ফাংশন হবে, ফাংশন, ঠিক আছে। ফাংশনের মধ্যে এই যে অ্যারে মেথড যেগুলো সবগুলোরই স্ট্রাকচার অনেকটা সিমিলার, এখানের মধ্যে আপনাকে একটা ওই নেম দিতে হবে। ধরেন এটা হচ্ছে আমাদের ধরেন নাম্বারস দেই আমি, এটার নাম ধরেন এটা হচ্ছে নাম্বারস, তাহলে এটাকে আমাকে নাম্বারস করতে হবে, নাম্বারস। ধরেন এটাতে আমি তাহলে নাম দিই হচ্ছে রাইট নাও নাম্বার, আচ্ছা নাম রাখি, হ্যাঁ এটা গেল। তাহলে এখন আমি এটা কি করব, এবার আমাকে এখানে করতে হবে কি জানি, একটা কন্ডিশন লিখতে হবে, হ্যাঁ কন্ডিশনটা লিখলে আর কিছু করতে হবে না, জাস্ট একটা কন্ডিশন লিখলে হয়ে যাবে। কন্ডিশনটা কি হবে, ধরেন আমরা চাচ্ছি যে এখানের মধ্যে আহ, জোর বেজোরেরটা না, এখানে জোর বেজোরটা একটু কমপ্লিকেট হয়ে যায়, একটু সিম্পল রাখি। ধরেন আমরা চাচ্ছি যেগুলো আপনার 50-এর উপরে ওই সংখ্যাগুলো থাকবে, যেগুলো 50-এর নিচে ওগুলো থাকবে না, হ্যাঁ। তাহলে আমি ধরেন দিলাম হচ্ছে নাম গ্রেটার দেন 50, ঠিক আছে। এখন কি করতে হবে, এখন আপনাকে জাস্ট এখানে রিটার্ন কিওয়ার্ডটা লিখতে হবে, রিটার্ন কিওয়ার্ডটা আমি বুঝে নিই আপনি। আচ্ছা আগে দেখি যেটা কাজ করে কিনা। কোনো আউটপুট আসেনি, কেন আসেনি? আউটপুট না আসার রিজন হচ্ছে যে ফর ইচ কোনো অ্যারে রিটার্ন করতো না, এটা এই কারণে আমি আসলে বুঝাতে চাইনি, কারণ এখন আপনাকে এই রিটার্ন কিওয়ার্ডটা একটু করে বুঝতে হবে, হ্যাঁ। তো রিটার্ন কিওয়ার্ডটা আমরা অনেকদিন বুঝবো, আজকে এটা একটু আগে না বুঝে কাজ করে ফেলি। ধরেন ফিল্টার নাম্বারস ইকুয়ালস টু এটা। এবার এখানে এসে আমি কনসোল লগ এটা লিখে ফেলি, রান করি। এই যে দেখেন খালি 65 আর 75 আছে এখানে, 12 চলে গেছে, 75 চলে, সরি 75 চলে যায়নি, 14 চলে গেছে, 21 চলে গেছে, হ্যাঁ। এভাবে হচ্ছে তার আমাদের কাজ হচ্ছে। এটা স্ট্রাকচারটা আসলে আরেকটু কমপ্লিকেটেড, এটা মেইন স্ট্রাকচারটা কেমন জানেন, এটা মেইন স্ট্রাকচার হচ্ছে এরকম যে ইফ, মানে আমি আপনাদেরকে শর্ট করে দেখাইছি, এটা আসলে হচ্ছে এরকম, ইফ এটা দেন ট্রু, সরি রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। এবার যদি রান করি এই সেম কাজ হচ্ছে, এটাকে আমি শর্ট করে হচ্ছে ওইটা লিখছি, হ্যাঁ। সরাসরি জাস্ট এখানে রিটার্ন করে দিছি, তারপর এখানে আর কিছু এগুলো হবে না। এটা হচ্ছে আপনার ফিল্টারের কাজ। এবার ফিল্টার কন্ডিশনটা যে কোনো কিছু হতে পারে, ধর আপনি যদি 50 থেকে যেগুলো ছোট ওইগুলো রাখতে চান, তাহলে জাস্ট এখানে এই কন্ডিশনটা দিবেন, এটা বুঝতে পারছেন। এটা একটু দেখেন রিটার্ন কিওয়ার্ডটা, আচ্ছা এটা এক্সপ্লেন করবো, আগে এটা দেখেন, এটা বুঝেন কিনা দেখেন। আহ, আচ্ছা আমরা একটু করে তাহলে কুইকলি রিটার্ন কিওয়ার্ডটা বুঝে নেই, নাহলে এটা করা যাবে না। রিটার্ন কিওয়ার্ডটা দেখেন, রিটার্ন কিওয়ার্ডটা হচ্ছে ফাংশনের স্পেসিফিক একটা ব্যাপার, হ্যাঁ। আমি এখানে একটা নর্মাল ফাংশন লিখি, ধরেন ফাংশন, ধরেন সাম ফাংশন, তারপর এই এটা, ধরেন এটা কনসোল লগ করবে দিস ইজ আ ফাংশন, তাহলে ফাংশনটাকে আমার কল করতে হবে, নাহলে এটা রান হবে না। এটা আসলে আপনারা সবাই বুঝেন, এখানে না বুঝার কিছু নেই। আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, ফাংশনটাকে রান করছি, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, আমি আরো কয়েকটা কনসোল লগ নেই, এটাকে আমি কপি করি পুরোটাকে, ধরেন দিস ফাংশন ইজ নাইস, তারপর ধরেন দিস ফাংশন ইজ এক্স্যাক্টলি অ্যাট্রাকটিভ, হ্যাঁ ঠিক আছে। মনে করেন এটা গেল, এটা আমি রান করি, এই যে আমাদের ফাংশনটা রান, আমি ফাংশনটাকে কল করলাম, ফাংশনটা রান হয়েছে, কনসোল লগ দিস ইজ এ ফাংশন আসছে, তারপর দিস ইজ এ নাইস, সরি দিস ফাংশন ইজ নাইস আসছে, দিস ইজ ফাংশন কই গেল, দিস ফাংশন ইজ অ্যাট্রাকটিভ, ও সরি পাগল হয়ে গেছে আজকে, দিস ফাংশন ইজ সরি ইজ অ্যাট্রাকটিভ, হ্যাঁ আসছে। আচ্ছা এখন দেখেন তো
আমি যদি লাস্ট লাইনের আগে রিটার্ন লিখে দেই, কি হলো বুঝছেন? এইটা কিন্তু আর রান হয়নি। হ্যাঁ, রিটার্ন কিওয়ার্ডটা যদি আমি আরেকটু উপরে তুলি, রান করি, জাস্ট এটা রান হয়েছে, এই দুটো রান হয়নি, তাই না? রিটার্ন, তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতেছি, রিটার্ন কিওয়ার্ডটা যেখানে আসে এরপরে আর ফাংশন রান হয় না। এই যে দেখছেন রিটার্ন। আচ্ছা আমি যদি একদম লাস্টে লিখি, সবগুলো আসছে, তাই না? বাট এখানে রাখলে জাস্ট প্রথম লাইনটা রান হচ্ছে, তাহলে রিটার্নের পরে যে লাইনগুলো থাকবে ওগুলো আর এক্সিকিউট হবে না। আচ্ছা এটা আমরা একটা বুঝলাম। তো রিটার্নের কাজটা কি? ফাংশনকে বন্ধ করে দেওয়া? না, এটা এটা হচ্ছে এটা সাইড ইফেক্ট। এটার অন্য একটা কাজ আছে। এটার কাজটা হচ্ছে যে রিটার্নের মানে কি? না না না, এটা অনেকটা ডিফারেন্ট। ডিলেট করতেছে না, এটা হচ্ছে যে আপনার থামাই দিচ্ছে। এগুলো কিন্তু এক্সিস্ট করে, এমন না যেগুলো এক্সিস্ট করে না, এগুলো এক্সিস্ট করে বাট রান হচ্ছে না, কারণ রিটার্নের পরে আর রান হয় না। হ্যাঁ, রিটার্নের মানে কি? রিটার্নের মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে এখানে রিটার্ন সেই সেম কাজটা করে। এটা কি করে? আপনাকে একটা ভ্যালু ফিরিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা ভ্যালু কিভাবে ফিরিয়ে দেয়? ধরেন আমি এখানে লিখলাম 12, আমি কোথাও 12 দেখতেছি না, ঠিক আছে? আচ্ছা আমি যে ফাংশনে রান করছি না, ফাংশনের আগে আমি একটা ভ্যারিয়েবল লিখে দেখি তো। আচ্ছা ভ্যারিয়েবল না, আমি এটা কনসোল লক করে দেখি। আমরা কি করতেছি? ফাংশনটাকে যে রান করতেছি, রান করার পরে এটাকে কনসোল লক করতেছি। এবার দেখেন 12 আসতেছে, বুঝতে পারছেন? আচ্ছা আমি যদি এটাকে ধরেন হ্যালো করে দেই, এবার হ্যালো আসতেছে। আচ্ছা আমি যদি কিছুই না রাখি, জাস্ট অনলি রিটার্ন কথা, হ্যাঁ আচ্ছা করতেছি, আনডিফাইন্ড আসতেছে। তার মানে হচ্ছে কি, রিটার্নটা দ্বারা কি বোঝায়? রিটার্নটা হচ্ছে যে আপনার একটা ফাংশন কাজ করার পরে সে একটা ভ্যালু রিটার্ন করে দিবে, একটা ভ্যালু ফেরত দিবে। ওইটাই হচ্ছে আমরা রিটার্নের মাধ্যমে করে থাকি। হ্যাঁ, রিটার্নটা আমরা এতদিন তো লিখি নাই, তাহলে কি সে এতদিন ভ্যালু ফেরত দিত না? দিত। রিটার্ন ফাংশনের বিহেভিয়ার হচ্ছে সে ডিফল্ট ভাবে আনডিফাইন্ড এটাকে রিটার্ন করে দিবে। আপনি যদি কোনো রিটার্ন না লিখেন তাহলে সে ডিফল্ট ভাবে আনডিফাইন্ড রিটার্ন করবে, বুঝতে পারছেন? আর আপনি যদি রিটার্ন সামথিং লেখেন তাহলে ওইটা রিটার্ন করবে। জিনিসটা এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে এটা একটু ভালোভাবে বুঝবো। আর এইটা যেহেতু বুঝছি, এখন আমরা ম্যাপ আর ফিল্টারটা ভালোভাবে বুঝে যাবো, মানে বুঝে যাবো আর কি। দেন কি হচ্ছে, আমরা ডিলিটার এবং ওই যে চেক মার্কের ফাংশনালিটিটা করবো। আজকে তাহলে এতটুকুই। আপনারা ক্লাসের ভিডিওটা ভালো করে দেখে ফর ইচটা ভালো করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিবো, চিন্তা করিয়েন না।